¿Qué? ¿Qué? ¿Qué, güey? FM. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর ঘড়িতে সময় 11:59 শুরু হয়ে গেল ভূত এফএম। এবং ভূত এফএম এ আজকের এপিসোডেও রেগুলার যেভাবে আমাদের বিভিন্ন গেস্টরা আসেন, আজকেও এসেছেন। আজকের এপিসোডটা অনেক বেশি জমবে আশা করছি, কারণ আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। কালকে সন্ধ্যা থেকে ইনফ্যাক্ট বৃষ্টি শুরু হয়ে গেছিল এবং এখন ঢাকা শহরটা পুরোই এখনো পর্যন্ত রাস্তাঘাট সবকিছু ভেজা। যে সমস্ত বিল্ডিং গুলো সামনে দেখতে পাচ্ছি সেগুলোও ভেজা। আর সে সাথে আমরা বিভিন্ন SMS এর মাধ্যমে জেনেছি যে শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরে যে সমস্ত জায়গা রয়েছে, ঢাকার বাইরের অর্থাৎ রাজশাহী, সিলেট, খুলনা, চট্টগ্রাম সব জায়গাতেই কম বেশি বৃষ্টি নাকি হয়েছে। সো আজকের দিনটি অনেক স্পেশাল, আজকের রাতটি বিশেষ করে অনেক স্পেশাল, কারণ আজকে রাত্রে আমরা ভূত এফএম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর আপনাদের অলরেডি অনেক SMS আসতে শুরু করেছে। তারপরেও যারা SMS পাঠাতে যাচ্ছেন তাদেরকে আমি SMS পাঠানোর নিয়মটি বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। আমি দেখতে পাচ্ছি রায়হান আমাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন যে ভাইয়া মারাত্মক জ্বর নিয়ে ভূত এফএম শুনছি। বুঝতেই পারছি অনেক কষ্ট হচ্ছে আপনার। আমি আপনার খুব দ্রুত আপনি যেন সুস্থ হয়ে ওঠেন সেটাই কামনা করি। চৈতি আমাকে লিখেছেন ফ্রম খুলনা যে আমি সারা উইক ওয়েট করি ফ্রাইডের জন্য। আমরাও কিন্তু সারা উইক ওয়েট করি যে আপনাদের কত ভালো ভালো ঘটনা আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং কত ভালো ভালো ঘটনা আপনাদের কাছ থেকে পাই। সেই জন্য কিন্তু আমরা সারাটা উইক প্রচন্ড কষ্ট করি, প্রচন্ড পরিশ্রম করি এবং পরিশ্রম করার মাধ্যমেই আমরা শুক্রবারে অর্থাৎ ফ্রাইডেতে একটা ভালো মানে কি বলবো যে এপিসোড আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি, প্রতিটা সময় চেষ্টা থাকে। এবং এই চেষ্টার সবচাইতে বড় মানে সফলতা যখন পাই তখন তার সবচাইতে বড় অংশীদার আপনারাই, কারণ আপনারাই আপনাদের ঘটনাগুলো আমাদেরকে কষ্ট করে লিখে পাঠান শত ব্যস্ততার মধ্যেও, এবং আশা করছি ভবিষ্যতে আপনারা পাঠাবেন। এবং আমি আরো একবার এই জন্য ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিতে চাই, আর সেই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম BHOOTFM@radiofurti.fm। সজীব ঘোড়াশাল থেকে SMS করেছেন এবং তিনি লাইট বন্ধ করে ভূত এফএম শুনছেন, একটু ভয় লাগছে না। আপনি যখন SMSটি পাঠিয়েছিলেন তখনও ভূত এফএম ইনফ্যাক্ট শুরু হয়নি, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি তো পাগল না। আর জয়ন্ত আমাকে লিখেছেন যে ভাইয়া তুমি নরসিংদীর কোনো SMS পড়ো না। না, আমি নরসিংদীর SMS পড়ি এবং তার প্রমাণ হচ্ছে এখন আমি আপনার SMS পড়ছি। লিওন আমাকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে তার একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটি তিনি শেয়ার করতে চান। কিভাবে শেয়ার করতে চান জানতে চেয়েছেন। আমি একটু আগে ইমেল অ্যাড্রেসটি বলেছি, আরো একবার বলছি bhutfm@radiofurti.fm। এখানে আপনি আপনার ঘটনা পাঠাতে পারেন, অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আপনি কি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান নাকি আপনাকে আপনার ঘটনাটি পড়ে শোনানো হবে সেটা আপনি চান, সেটাও অবশ্যই উল্লেখ করবেন, আরো বেশি ভালো হয় তাহলে। আলিফ লিখেছেন যে তার মা অনেক অসুস্থ, বাট স্টিল ইজ মানে উইথ আস, এবং তিনি আমাদের প্রোগ্রামটি শুনছেন এবং তার এক্সাম রয়েছে। তিনি লিখেছেন যে আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো অ্যাজ ওয়েল, বাট তারপরেও হি ইজ উইথ মি উইথ আস অ্যান্ড আজকে আমাদের সাথে তিনি আছেন। এই জন্য কি বলবো, আমি ধন্যবাদ দিব নাকি আমি বলবো যে যান পড়তে বসেন, ঠিক বুঝতে পারছি না। আরো দেখতে পাচ্ছি অনেকে SMS পাঠাচ্ছেন। ইনফ্যাক্ট এর মধ্যে সাজিম মগবাজার থেকে আমাদের SMS করেছেন, হিমু রাজশাহী থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন রুমি গুলশান থেকে, আমাদেরকে SMS করেছেন মুমু মোহাম্মদপুর থেকে, ফয়সাল বরিশাল থেকে, শুভ আমাদের SMS করেছেন এবং তারও কালকে এক্সাম। অনেকের একসাথে এক্সাম, আসলে সারা বছরই মনে হয় এখন এক্সাম থাকে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন সজল, SMS করেছেন আমাদেরকে না অলরাইট না কারো নাম হতে পারে, প্রথম শুনলাম। সানি আমাদের SMS করেছেন শেরপুর থেকে, আলবি SMS করেছেন আমাদেরকে চট্টগ্রাম থেকে, আমাদেরকে SMS করেছেন কোয়াইট ফাহাদ, আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি অনি সহ আরো অনেকে। তো আপনারা যে সমস্ত ইমেল আমাদের পাঠান সবার পক্ষে সম্ভব হয় না স্টুডিওতে এসে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার, বাট কিছু কিছু ইমেল খুব ভালো হয় এবং সেই ইমেলগুলো আমি যদিও চাই যে আপনারা স্টুডিওতে এসেই বলেন, তারপরেও কেউ
আসা সম্ভব হয় না, সেরকম একটা ইমেল আমি পড়ছি। লিখেছেন, হ্যালো রাসেল ভাইয়া, আমি আবির, তোমার শো আমার খুব ভালো লাগে। আমি 8 মাস ধরে ভূত এফএম শুনছি, তাই আমার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি চিটাগং এ থাকি, কিন্তু আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা সন্দ্বীপের, এবং তিনি লিখেছেন এই ঘটনাটি 150 বছর আগের ঘটনা, এবং ঘটনাটি ঘটেছিল তার নানার এবং তার নানার সাথে, আচ্ছা নানার দাদা, মানে তার যে নানা তার যে দাদা, তার সাথে ঘটনাটি ঘটেছিল। এবং তিনি বলেছেন যে একদিন উনি এশার নামাজের পরে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে মসজিদে যান, এবং তিনি সবার আগে মসজিদে যান। তাই তিনি যখন মসজিদে যান তখন মসজিদে কেউ ছিল না। উনি মসজিদে ঢোকার পর মসজিদে খাটিয়ার নিচে একটা সাপ দেখতে পান। তিনি তখন সাপটাকে মেরে ফেলেন। তিনি যখন মসজিদে বসেন, পেছন থেকে কেউ তার চোখ বেঁধে ফেলে। চোখ খোলার পর তিনি দেখতে পেলেন যে তিনি একটা চেয়ারে বসে আছেন, তার পাশে অনেকে কাঁদছে। তিনি আরো দেখতে পেলেন তিনি যে জায়গায় বসে আছেন তার একই একটি রাজ দরবার, এবং তিনি একজনকে কোশ্চেন করলেন এবং জানতে পারলেন যে রাজার ছেলে মারা গেছে। তিনি আরো জানতে পারলেন যে একটু আগে তিনি যে সাপটাকে মেরে ফেললেন সেটা রাজার ছেলে ছিল। রাজার একটি ছেলে ছিল, তাই সকলে খুব দুঃখ পেল, এবং তিনি বুঝতে পারলেন যে তারা সবাই জিন। একজন বলল যে তিনি যখন মসজিদে ঢুকলেন, জিনটি বের হতে না পেরে সাপের রূপ ধরল, এবং তিনি যাতে দেখতে না পান তাই খাটিয়ার নিচে লুকিয়ে গেল। তারপরও তিনি সাপটাকে মেরে ফেললেন। তাকে আরো বলা হলো যে ওই মসজিদে অনেক জিন নামাজ পড়ে, তিনি না বুঝে মারার জন্য তাকে মাফ করে দেওয়া হলো। কিন্তু এরকম যদি আর হয় তাহলে তার যে ফলাফল সেটা ভালো হবে না এবং তার ক্ষতি হবে। এরপর থেকে আবার চোখ বেঁধে মসজিদে নিয়ে আসা হলো তাকে, এবং মসজিদের পাশে অনেক কিছু তিনি দেখেছেন। আচ্ছা, আমার নানার বাড়ির লোকেরা এ সম্পর্কে আরো অনেক বেশি বলতে পারবে। আশা করি এই ফ্রাইডেতে আমার ঘটনাটি পড়া হবে। হ্যাঁ, আপনার ঘটনাটি পড়ে ফেললাম, এবং আমি ঘটনাটি পড়ে ফেললাম এই জন্যই যে সাপ নিয়ে এরকম ঘটনা ইনফ্যাক্ট আমি আরো একজনের কাছে শুনেছি, এবং আমি অনেকের কাছে শুনেছি যে জিনরা সাপের রূপ নিয়ে থাকে। এরকম ঘটনা আমি শুনেছি, জন্যই আমি আবারও পড়লাম। এই ঘটনাটা অনেকের কাছে শুনেছি। এনিওয়েজ, আমি তো অনেক কিছুই পড়ে ফেললাম এবং অনেক কিছু বলে ফেললাম। এখন যারা গেস্টরা রয়েছেন তাদের বলার পালা, এবং আমি প্রথমেই দেখতে পাচ্ছি একজন আমার সামনে বসে আছেন। আপনার নামটা একটু বলেন। আমি আরিফ। আরিফ, আচ্ছা আরিফ কোথা থেকে এসেছেন? আমি এসেছি গুলশান 1 থেকে। গুলশান 1, খুব কাছে। আচ্ছা, সো আরিফ, আপনার জীবনে বেশ কয়েকটা ঘটনা আছে, তো কোনটা দিয়ে শুরু করবেন আপনি? আমি প্রথমে শুরু করছি 2002 সালের একটা ঘটনা। ওকে। আমি বেসিক্যালি চিটং এ, যদিও এখন ঢাকা থাকি। তো চিটং এ হঠাৎ করে আমার একটা আন্টি থাকেন। তো আচ্ছা, 2002 সালে সম্ভবত সেটা নভেম্বর বা ডিসেম্বরের ঘটনা। তো উনি ব্রেন স্ট্রোক করে মারা গেলেন রাতে। তখন প্রায় রাত 8টা, 8:30। তো ফ্যামিলি সবাই মিলে ডিসিশন নিল যে রাতেই লাশটা দেশের বাড়ি নোয়াখালীতে নিয়ে যাওয়া হবে। তো সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আচ্ছা, তো যেহেতু অনেক দূরের পথ, সেক্ষেত্রে একটা কাফিন আনা হলো এবং লাশটা সেখানে রেখে বরফ এবং কিছু চা পাতা দেওয়া হলো। তো কাফিনের উপরে যে ঢাকনাটা থাকে, সে ঢাকনাটা আমি নিজেই কাফিনের উপর লাগালাম, এবং ওই ঢাকনাটা পুরোটাতে আমি প্রায় 10 থেকে 12টা প্যারেক, প্রায় 4 ইঞ্চি প্যারেক আমি দিলাম। পুরো ঢাকনাটা বেশ ভালোভাবে আটকালাম। তো রাতে প্রায় 11টার দিকে আমরা রওনা দিলাম। একটা লাশের গাড়ি আর একটা পেছনে মাইক্রো ছিল। আচ্ছা, তো আমরা কিছু দূর যাওয়ার পর ফেনী মহিপাল ওখানে সেহরি খাওয়ার জন্য আমরা হোল্ড করি। আচ্ছা, তো হোল্ড করার পর আমরা সবাই লাশটাকে গাড়িতে রেখে সবাই হোটেলে ঢুকে তাড়াহুড়ো করে কিছু খেয়ে নিলাম। খেয়ে দেন আবার আমরা যাত্রা শুরু করি। কিছু দূর যাওয়ার পরই আমরা দেখতে পেলাম যে লাশের যে গাড়িটা আছে, সে গাড়িটার সামনে বারবার বেশ কিছু কুকুর দেখতে পেলাম। আমি লাশের গাড়িতেই ছিলাম। তো বেশ কিছু কুকুর দেখতে পেলাম, এবং ড্রাইভার গাড়ি চালাতে পারছিল না, বারবার ব্রেক করছিল। তো একটা পর্যায়ে পেছনে যে মাইক্রোটা ছিল সে চালাতে পারছিল না, সে যার কারণে আমাদেরকে ক্রস করে সামনে চলে গেল। তো মহিপাল ক্রস করে একটু সামনে যাওয়ার পর একটা জায়গা আছে, সেটা হচ্ছে সিলোনিয়া বাজার বলে। সিলোনিয়া বাজারের খুব কাছাকাছি যখন ওখানে একটা ব্রিজ আছে,
ওই ব্রিজে উঠার আগে হঠাৎ করে আমাদের গাড়িতে, দ্যাট মিনস লাস্ট যে গাড়িটাতে ছিল, আচ্ছা, সেই গাড়ির সামনে একটা হঠাৎ করে কুকুর পড়লো। তো ড্রাইভার সেই ক্ষেত্রে কুকুরটাকে সেভ করতে পারলো না, কুকুরটার উপর দিয়ে গাড়িটা নিয়ে গেল এবং সাথে সাথেই মানে ঘটনাটা আসলে তখন কিভাবে কি হলো জানি না, তার উইদিন 10 সেকেন্ড আমরা দেখতে পেলাম যে গাড়ি সহ আমরা সাথে পাশে একটা ক্যানেল ছিল, তো ক্যানেলে গাড়ি সহ পড়ে গেল ব্রিজের উপর থেকে একদমই নিচে। তো আমরা সবাই ব্যথা পেলাম, বাট সে সময় ব্যথাটা উপলব্ধি করার মতো অবস্থা আমাদের কারোই ছিল না এবং গাড়ির ব্যাক যে ডোর থাকে সেটা অটোমেটিকলি ওপেন হয়ে গেল। আফটার দ্যাট দেখতে পেলাম আমি যখন পা মাটিতে ঠেকলো তখন বুঝতে পারলাম যে আমার পানি আমার নাক সমান। আচ্ছা, সেখানে তো প্রচুর শীত ছিল সে সময়, আমি শীতে কাঁপছিলাম। তখন দেখলাম যে সবাই মানে সবাই চিৎকার চেঁচামেচি করছে যে লাশ ধরো, লাশ ধরো। পাশে তাকিয়ে দেখলাম যে কাফিনের ঢাকনাটা খোলা, কাফিনের ঢাকনাটা উপরে পানিতে ভাসছে এবং লাশটা যেহেতু আপনার কাপড়টা হোয়াইট হয়ে থাকে যার কারণে রাতে খুব বেশি ফুটে উঠেছিল এবং দেখলাম যে মানে অদৃশ্য কিছু টেনে নিয়ে যাচ্ছে পানির উপর ভাসমান অবস্থায়। আচ্ছা, ভাসমান অবস্থাটা চলে যাচ্ছে এবং বলা বাহুল্য পানিতে যে টেনে নিয়ে যাচ্ছে, মানে শীতের দিন এমনি তো স্রোত থাকার কথা না, তারপর এটা খাল ছিল, বাতাস ছিল না, কোনো বাতাস ছিল না। বাতাস বলতে খুব হালকা বাতাস যেটা শীতের রাতে হয়ে থাকে, মানে সেরকম কোনো কিছু ভাসিয়ে নিয়ে যাবে সেরকম কোনো বাতাস ছিল না। আচ্ছা, এবং লাশটা যে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এটা বলা যায় অনেক সময় যেমন পানির উপরে আমরা দেখতে পাই যে অনেক সময় কচুরি প্যানা ভাসিয়ে নিয়ে যাচ্ছে বা বাঁশ ভাসিয়ে নিয়ে যাচ্ছে, অনেকটা সেরকম। মানে লাশটা পানিতে ডুবছিল না, পানির উপরে অর্ধেক ভাসমান অবস্থায় লাশটা, মানে কেউ টেনে নিয়ে যাচ্ছে এভাবে বোঝা যাচ্ছিল, বাট কাউকে দেখা যাচ্ছিল না। তো সবাই তখন খুব তাড়াহুড়ো করে লাশ ধরো, লাশ ধরো, সবাই পানিতে, শীতের রাত, সবাই মিলে লাশ ধরলো। লাশ ধরে মানে সবাই চেষ্টা করছে টেনে লাশটাকে উপরে তোলানোর জন্য। প্রথম অবস্থায় যেটা হলো সেটা হচ্ছে যে লাশটা যখন আমরা টানছিলাম বা আমাদের দিকে লাশটা খালের উপরে রোডে ওঠানোর জন্য, তখন মনে হচ্ছিল যে বিপরীত সাইড থেকে কেউ একজন আমাদের লাশটাকে অন্যদিকে, মানে বিপরীত সাইডে, আমাদের বিপরীত সাইডে লাশটাকে টেনে নিয়ে যেতে যাচ্ছে। আচ্ছা, তো প্রথম অবস্থায় আমাদের কিছুটা বেগ পেতে হয়, দেন আমরা লাশটাকে টেনে মাটিতে উঠালাম এবং দেন ওই গাড়িটা আর সেই রাতে উঠানো সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে আমরা ওখানে ইনস্ট্যান্ট আর একটা গাড়ি ম্যানেজ করে আমরা রাতে রওনা দিই। তো এই বিষয়টা আসলে আমাদের সবার জন্য অনেকটা ভয়ানক ছিল, অনেক ভয়ানক ছিল। এবং আপনি যেটা বলেছেন সেটাতে আমি অনেক চিন্তা করছি, এটা যে আপনি বললেন যে পেরেকটা যদি অন্য কেউ মারতো তাহলে আপনি, মানে আপনি নিজের মুখে নিজেই মানে আমি ওখানে আসলে আমাদের ওনাদের খুব একটা বেশি গেস্ট মানে রিলেটিভ কেউ ছিল না চিটং এ, যার কারণে টোটাল অ্যারেঞ্জমেন্ট আমি নিজেই করেছি। এবং আপনি বলছিলেন যে আপনাদের গাড়ির সাথে অনেকক্ষণ ধরে এই কুকুর ঘুরোঘুরি করছে এবং সেটা যখন আমরা মহিপাল ক্রস করলাম খাওয়ার শেষে, সেই শেষে যখন মহিপাল ক্রস করলাম তারপরেই মানে কিছুক্ষণ পরপরই বিভিন্ন কালারের কিছু কুকুর দেখতে পাচ্ছি যেটা রোড ক্রস করছে আমাদের গাড়ির সামনে। এটা তো বেশ অস্বাভাবিক। হ্যাঁ, বেশ অস্বাভাবিক। এবং আমাদের পেছনে আরেকটা মাইক্রো ছিল, সে আমাদের মাইক্রোর জন্য, মানে আমাদের গাড়িটার জন্য, লাশের গাড়িটার জন্য সে চালাতে পারছিল না। দ্যাটস ওয়াই বোঝা যাচ্ছে যে সেই কোনো কিছু দেখছিল না। আচ্ছা, সে কোনো কিছু দেখতে পাচ্ছিল না বা তার কোনো সমস্যা হচ্ছিল না, মানে যত অস্বস্তি সবকিছু আমাদের মাইক্রোটাতে হচ্ছিল। লাশের গাড়িতে সেটা একটা অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সটাতে হচ্ছে এবং সে এক পর্যায়ে আমাদেরকে ক্রস করে সামনে চলে গেল, পেছনে যে মাইক্রোটা ছিল। তো পরবর্তীতে আমাদের ঘটনাটা ঘটার পর তারা আবার ব্যাক এসছে, ওভারফোন তাদেরকে ইনফর্ম করার পর, হ্যাঁ তারা আবার ব্যাক এসছে। এসব পর তাদেরকে ঘটনাটা বললাম, সে ড্রাইভার তখনও বর্ণনা করলো যে না, আমি সেরকম কোনো কিছু সমস্যা ফেস করিনি, বরঞ্চ আমি ভেবেছিলাম যে আপনাদের ড্রাইভার হয়তো বা ঘুমন্ত অবস্থায় বা চোখে ঘুম ছিল যার কারণে সে বারবার ব্রেক কষছিল, কিন্তু কোনো কুকুর বা এরকম কোনো কিছু আমরা কেউ দেখিনি। কিন্তু আপনারা সবাই দেখেছেন? হ্যাঁ, আমরা সবাই দেখেছি। যেহেতু আপনার লাশের গাড়ি, পেছনে কিন্তু কোনো পার্টিশন নেই, ফুল ওপেন না একদম। হ্যাঁ, অ্যাম্বুলেন্স ছিল। রাইট। তো লাশ মিডলে আমরা দুই সাইডে সবাই বসা ছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি রোডে, এবং আমরা সবাই দেখছি যে বিভিন্ন সময় কুকুর আসছে। আজকে আমার মানে এটা একটা কোইন্সিডেন্সই বলবো, আমি জানতাম না যে আপনি আজকে এই ঘটনাটা বলবেন। রাইট, আমি আপনার কাছে অন্য একটা ঘটনা শুনেছিলাম, আচ্ছা, মানে ওভার দ্য ফোন যেটা শুনেছি। সো আমি আজকে মানে দুপুরবেলার দিকে আসলে মানে আমি রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ করে দেখলাম যে, আমি গাড়ি জানালা দিয়ে দেখলাম যে পাশে একটা অ্যাম্বুলেন্স মানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাম্বুলেন্সটা একদম মানে পুরো ভোঁচকে গেছে এবং সেটা ওরকম ভাবে মানে ভোঁচকে এক জায়গায় এরকম রেখে দেওয়া হয়েছে, যেটা হসপিটাল, সেই হসপিটালের অ্যাম্বুলেন্স এবং সেই হসপিটালের সামনে অ্যাম্বুলেন্সটা রাখা। তো আমি খুব অবাক হলাম, আমি খুবই অবাক হয়েছে এবং আমি অবাক হয়ে ভাবলাম যে অ্যাম্বুলেন্সও অ্যাক্সিডেন্ট হয় নাকি। বাট আজকে রাতেই আবার আপনি এসে বলছেন ঠিক একই ধরনের ঘটনা, মানে আমার কাছে খুব অদ্ভুত লাগছে। আমি
শুনে খুব অবাক হলাম। আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের সব সময় আমাদের মুরব্বীরা বলে থাকেন যে লাশ অনেক সেনসিটিভ একটা জিনিস, আর অ্যাম্বুলেন্স বেসিক্যালি পেশেন্টের সাথে সাথে লাশও ক্যারি করে। তো হতে পারে এখানে কোনো রিলেভেন্ট আছে, কোনো সংযুক্তি আছে। সেটাই। সো আমরা একটা দারুণ একটা ঘটনা শুনলাম এবং আমি কিছু SMS পড়ে ফেলতে চাই। অর্জুন ফার্মগেট থেকে আমাকে লিখেছেন যে ভাইয়া অনেক ভালো আছে, তো আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। আর তিনি লিখেছেন যে আমি ভূত FM খুব মন দিয়ে শুনছি, বাহ বেশ মনোযোগী একজন পেয়েছি আমরা। এবং আমাকে নোমান লিখেছেন গহরপুর থেকে যে ভাইয়া ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে, এটা আমারও ভালো লাগে, বাট আমরা এখানে যেগুলো শেয়ার করছি আপনাদের সাথে সেগুলো গল্প না, সেগুলো এক্সপেরিয়েন্স। তুহিন আমাদের লিখেছেন ত্রিমোহনী হাজীবাড়ি ঢাকা থেকে যে আমি শাকিল আলামিন সবাই বসে ভূত FM শুনছি, SMS-টা পড়তে বলেছেন। নাজিয়া বরিশাল থেকে লিখেছেন যে আপনি কি আমার SMS কোনো দিন পড়বেন না? না, অবশ্যই পড়বো, যে আজকে পড়ে ফেললাম। কাশবনের কন্যা চট্টগ্রাম থেকে লিখেছেন যে ভাইয়া আমার হাজবেন্ড অনেক সিক, দোয়া চেয়েছেন, আমরা ডেফিনেটলি আমরা দোয়া করছি যে তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। সুলতানা লিখেছেন ভোলা থেকে যে সামনে এক্সাম, বাট তারপরেও তিনি ভূত FM শুনছেন, আমাদেরকে থ্যাঙ্কস দিয়েছেন। মানে ইউ আর মোস্ট ওয়েলকাম, এবং থ্যাঙ্কস আসলে আপনাকে দেওয়া উচিত যে আপনি এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। আরিফ আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলেছেন তিনি হসপিটাল থেকে, এখন একটা হসপিটাল থেকে তিনি আমাদের SMS-টি পাঠিয়েছেন এবং তিনি বলছেন রাসেল ভাই ভয় লাগছে, কি করব? আমি আপনাকে একটাই সাজেশন দিতে পারি যে যদি ভয় লাগে তাহলে আরো বেশি ভয় পাওয়ার জন্য অপেক্ষা করুন, এছাড়া আর কিছু বলার নেই। আমাকে ওয়েব স্নাইপার SMS করেছেন, লিমন আমাদের SMS করেছেন, উপমা SMS করেছেন রাজশাহী থেকে, এছাড়াও শোভন বরিশাল থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে মেহেদি SMS করেছেন তুতপাড়া খুলনা থেকে, পাভেল আমাদের SMS করেছেন, এছাড়াও মামুন আমাদের SMS করেছেন আরমান। তারা চারজন একসাথে ভূত FM শুনছেন। আমাদেরকে শোয়েব SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন তমা। এছাড়াও দেখতে পাচ্ছি শাহরুখ ফ্রম সোনারগা আমাদের SMS পাঠিয়েছেন, তুর্য খিলক্ষেত ঢাকা থেকে SMS পাঠিয়েছেন, ডিমন আদনান এবং শমিক আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, পিয়াল খুলনা থেকে SMS পাঠিয়েছেন, নাসির বাগেরহাট থেকে SMS পাঠিয়েছেন, আমজাদ আমাদের SMS পাঠিয়েছেন, এছাড়াও রিদওয়ান মগবাজার থেকে SMS পাঠিয়েছেন, হীরা মানিক মিরপুর থেকে SMS পাঠিয়েছেন, রানী মিরপুর থেকে SMS পাঠিয়েছেন, মৌ রাজশাহী থেকে SMS পাঠিয়েছেন, আমিনুল ইসলাম ঢাকা থেকে SMS পাঠিয়েছেন, মৌশিকুর আমাদের SMS পাঠিয়েছেন রাজশাহী থেকে, এছাড়াও নয়ন খোকন আলী, আকবর, মনির, আনোয়ার, মালিক, তারা সবাই একসাথে ভূত FM শুনছেন। কোথা থেকে SMS পাঠিয়েছেন সেটা অবশ্য লেখেননি। যারা SMS পাঠাতে চান তাদেরকে বলি নিয়মটি, সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের সাথে আরো একজন গেস্ট এখানে আছেন, তার কাছ থেকে শুনি। আপনি আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম অংশু। অংশু কোথা থেকে এসেছেন? আমি ভূতের গলি থেকে এসেছি। ভূতের গলি থেকে এসেছেন? ভূতের গলি মানে নামটাই বেশ মানে কি বলবো তাৎপর্যপূর্ণ এখানে, তাই না? ভূতের গলিতে কি আসলে ভূত আছে? একটা লোকমুখে শোনা যায় একটা ভূতের বাড়ি নাকি সেখানে আছে, বাট মানে এখনো পর্যন্ত কোনো যুক্তিযুক্ত এখন মানে এটা শোনা যেত যে একটা সময় সেখানে কোন একটা বাসায় এরকম কিছু শোনা যেত যে আমিও কিন্তু অনেকদিন ভূতের গলিতে ছিলাম। তো ভাই আপনি ভালো ছিলেন? আমি ভূতের গলিতে অনেকদিন ছিলাম, কিন্তু আমার কোনো ভূতের সাথে দেখা হয়নি, ছিনতাইকারীর সাথে দেখা হয়েছে। সো যাই হোক, আমরা ঘটনায় যাই। প্রথমে কোন ঘটনা দিয়ে শুরু করছি আমরা? ঘটনাটি তাজমহল রোডে একটি বাসা, দোতলা বাসা নিয়ে, আচ্ছা, এবং একটি পরিবার নিয়ে। তো এই যে বাসাটা, এই বাসাটা অনেক পুরান একটা বাসা ছিল। ঘটনাটা ঠিক 90 দশকের দিকে একটা ঘটনা, অনেক আগের বলতে পারেন। যে এই যে বাসাটা ছিল, এই বাসাটা পরিবারটা যখন বাসাটা ভাড়া নেয় তারা অনেক কম ভাড়ায় অনেক বড় একটা বাসা পেয়ে যায় আর কি। তো তারা এই বাসাতে উঠার পর থাকে কয়েকদিন, 1-2 সপ্তাহ কেটে যায়। তারপর যে অদ্ভুত ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে ওই পরিবারে যে স্বামী স্ত্রী ছিলেন, তো স্বামী স্ত্রী যে রুমটাতে বৃহস্পতিবার রাতে আর শনিবার রাতে দেখা যায় যে রাত ঠিক 3টার সময় ফ্যানের সুইচ অন থাকা সত্ত্বেও দেখা যায় যে ফ্যান অফ হয়েছে। অফ হয়ে যাওয়ার পর ঠিক 1 ঘন্টা একটা গ্যাপ থাকে, আবার 4টার সময় ফ্যান
অন হয়েছে। আচ্ছা, তো মানে তারা হয়তো মনে করেছে এটা একটা পুরান বাসা, তো এখানে হয়তো বা কোনো সার্কিটের কোনো প্রবলেম আছে দেখেই এরকম প্রবলেম হতে পারে। কিন্তু পরবর্তীতে ইলেকট্রিশিয়ান দেখানোর পর দেখা যায় যে বাসায় আসলে সেইখানে কোনো মানে প্রবলেম নেই। কিন্তু সেই ঘটনাটা তারা পরপর 2-3 সপ্তাহ অবজার্ভ করে যে রাত 3টার সময় ফ্যান অফ হয়ে যায় আর 4টার সময় অন হয়ে যায়। ঠিক 1 ঘন্টা গ্যাপ থাকে। তারা সুইচ মানে ওই সময় ইলেকট্রিসিটি নিশ্চয়ই যায় না চায় না, মানে তারা অন্য সুইচ অন করে টেস্ট করে যে আসলে ইলেকট্রিসিটি গেছে নাকি। লাইট জ্বলে, সবকিছুই ঠিকঠাক, বাট ফ্যান অফ হয়ে থাকে। এই ঘটনাটা তারা মানে অতটা গায়ে লাগেনি, অত পাত্তা দেয়নি। তো তারপর তারা একটা জিনিস নোটিস করতো যে তাদের যে রান্নাঘরটা ছিল, রান্নাঘরের দেওয়ালের 4 কোণ সবসময় একটা লালচে লালচে আভা থাকতো। মানে একটা তাদের দেওয়ালের রংটা ছিল অনেকটা হলুদ মতো, তো সেটা লালচে হয়ে থাকতো। তারা রিজনটা বুঝে না কেন এটা হয়, লালচে থাকে সবসময়। তো এটা দেখছে তারা লালচে। একটা পর্যায়ে বাসার মানে দেওয়ালের রং হলুদ হয়ে যায় আবার কোনা, কিন্তু আবার দেখা যায় যে লালচে হয়ে গেছে। তো একদিন রাতে সেই বাসায় যে মহিলাটা ছিলেন তিনি রান্নাঘরে যান। কোন রান্নাঘর অনেক রাতে তার কোনো একটা প্রয়োজনে রান্নাঘরে যেতে হয়েছিল। তখন তিনি রান্নাঘরে যেয়ে নোটিস করলেন দেওয়ালের একটা কোনায় যে সেখানে বিন্দু বিন্দু কি যেন জমছে, অনেকটা রক্তের মতো লাল। তো বিন্দু বিন্দু জমছে, সেই লাল বিন্দু এক পর্যায়ে দেওয়ালের একদম উপরের কোণা থেকে আস্তে আস্তে নিচে দেওয়ালের মানে মাটি মেঝে পর্যন্ত এসে থামলো। থামার পর সেই রক্তটা, মানে রক্ত বলবো না ঠিক, মানে ওরকম লাল জিনিসটা দেওয়ালের হলুদ রঙের সাথে মিশ খেয়ে গেল। তারপরে তার চোখ গেল দেওয়ালের আরেক কোণার দিকে, সেখানেই মানে সেম ঘটনাটা ঘটলো। তো এটা দেখে মহিলাটা বেশ ভয় পেয়ে গেল। তিনি এটা তার স্বামীকে বললেন, স্বামী এটা মানে স্বামীও দেখা গেল যে ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিলেন না একদমই। কিন্তু মানে বাসার যে মানে এই বাসায় যে মেইন উপদ্রবটা যে শুরু হলো সেটা হচ্ছে একটা ঘটনার পর। বাসায় যে 2টা ছোট ছোট ছেলে ছিল, তারা সেই বাসার সামনে একটা ছোট উঠান ছিল, সেই উঠানের সামনে খেলতো, সব সময় খেলতো। তো একটা দিন তারা খেলছে, মাগরিবের আজান পড়ে গিয়েছে, কিন্তু তারা তখনও খেলছে। ওকে, খেলতে খেলতে ছোট ছেলেটা বল করছে, বড় ছেলেটা ব্যাট করছে। একটা পর্যায়ে দেখা গেল যে ছোট ছেলেটা বল করার পর বড় ছেলেটা ব্যাট দিয়ে হিট করে বলটা অনেক দূরে পাঠিয়ে দিল। তো ব্যাপারটা ছিল এরকম যে বাসার সামনে একটা উঠান ছিল, উঠানের সামনে একটা রাস্তা, রাস্তার ঠিক ওই পাশে অনেক ঝোপ আগাছার মতো। তো বলটা গিয়ে সেই ঠিক ঝোপ আগাছার কাছে গিয়ে পড়েছে। তারপর বড় ছেলেটা ছোট ছেলেটাকে মানে আদেশ করলো যে যা বলটা নিয়ে আয়। তো সে তখন বলটা নিতে গেল। বলটা নিতে বড় ছেলেটা উঠানে এই সাইড থেকে সে দেখতেছে যে ছেলেটা যাচ্ছে, রাস্তা পার হলো, ঝোপের কাছে গেল। ঝোপের কাছে যাওয়ার পর সে দেখতে পেল যে তার ছোট ভাই ঝোপের দিকে এক দৃষ্টে তাকিয়েছে অনেকক্ষণ, 2-3 সেকেন্ড, 4-5 সেকেন্ড। তারপর চিৎকার করে সে ওখানেই পড়ে গেল। আচ্ছা, তারপর তো সে কাছে গিয়ে তার চিৎকার চেঁচামেচি করে সে বাড়িওয়ালা, বাবা মা সবাইকে ডাক দিল। ডাক দেওয়ার পর ছোট ছেলেটাকে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাওয়ার পর একটা পর্যায়ে তারপর তার যখন জ্ঞান ফেরার পর ছেলেটা বিড়বিড় করে একটা কথাই বলে, মাথা মাথা। মানে সে আর কিছু বলছে না, মাথা। মানে তো অনেকক্ষণ তার মানে সে স্বাভাবিক হতে পারছে না অনেকক্ষণ ধরে। সে যখন স্বাভাবিক হলো তখন তার কাছে শুনলো যেটা তার সারমর্মটা এরকম যে সে যখন ঝোপটার কাছে গেল, সে গিয়ে দেখলো যে বলটা ঘুরছে, বলটা পড়েছে বলটা ঘুরছে, এবং তার ঠিক এক হাত সামনে একটা মাথা, কাটা মাথা, তার মানে ঠিক যেন তার দিকে মানে সেই মাথার চেহারা অনেক বিভৎস ভাবে কাটা ছেঁড়া করা, যেন তার দিকে চেয়ে বলছে, ইঙ্গিত করে বলছে যে আয় আয় কাছে আয়, মানে অনেকটা ইঙ্গিতটা এরকম। এটা শুনে আসলে অনেক ভয় পেয়ে গেছিলেন বাসার যে সদস্য, যে 2-4 ছিলেন। কিন্তু আসলে ওই সময়টাতে তারা এরকম একটা মধ্যবিত্ত পরিবার, মানে শিফট করেননি আসলে, অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও শিফট করেনি। কিন্তু আমি যেটা বলেছিলাম যে মেইন সমস্যাটা তারপর থেকে শুরু হয়েছে, যে এই মাথাটা দেখার পর থেকে। তারপর দেখা গেল যে ওই পাশে যে কর্তা ছিলেন উনি তার অফিসে যাওয়ার আগে রেডি হচ্ছিলেন। রেডি হওয়ার সময় তিনি আয়নার সামনে তার চুল ঠিক করছিলেন। একটা পর্যায়ে তিনি দেখলেন যে আয়নার এক সাইড থেকে, রুমের এক সাইড থেকে আরেক সাইডে শাক করে যেন কি সরে গেল। তিনি ঘুরে দেখলেন কিছু নেই। আর এটা তো একটা ছোট রুম ছিল, যদি বড় রুম হতো তাহলে হয়তো কোনো বিড়াল বা কুকুরের মতো কোনো জিনিস খেয়ে আড়াল করতে পারতো, কিন্তু ছোট রুম, এখানে আড়াল করার কোনো প্রশ্নই আসে না।
তো তিনি হয়তো চোখের ভুল মনে করে তিনি আবার তার মানে আয়নার দিকে নজর দিলেন। তারপর তিনি দেখলেন যেই সাইডে শার্ট করে তিনি সরে যেতে দেখলেন, ওই সাইড থেকে এই সাইডে আবার ব্যাক করলো জিনিসটা কালো মতো খুব তাড়াতাড়ি। আচ্ছা, তো এটা একটা ঘটনা ছিল। ঘটনাটা তবে এরকম কিছু কিছু হতো, তো দেখা যেত যে ওদের বাসায় যখন কোনো গেস্ট আসতো তারা সেই বাসা থেকে বিদায় নেওয়ার আগে একটা জিনিস বলতো যে তোমাদের বাসায় আসলে কিছু একটা আছে, যে তোমাদের বাসায় মানে এরকম একটা মানে ঝামেলা, মানে ওরাও কোনো ধরনের কোনো ঝামেলা একটা ফেস করতে, তারাও মানে এরকম ফিল করতো আর কি সেটা। আর ব্যাপারটা হচ্ছে তারা একটা পর্যায়ে দেখা যেত যে ও যেটা একটা ঘটনা স্কিপ করে গেলাম, যে আমি বলেছিলাম বৃহস্পতি শনিবার রাতে প্যান অফ হয়ে যেত, এরকমই বৃহস্পতিবার শনিবার রাতে হঠাৎ করে যে স্বামী স্ত্রী ছিলেন, স্ত্রী হঠাৎ করে জেগে ওঠার পর তিনি শুনতে পেলেন যে একটা অপার্থিব গঙ্গানি শব্দ ভেসে ভেসে আসতেছে। তিনি গঙ্গানি শব্দ শুনে তার স্বামীকে জাগান, তিনিও শুনলেন গঙ্গানি শব্দ। তারপর শব্দটা এমন আর্তনাদ করছে, একজন কাঁদছে, মানে ব্যাপারটা এরকম যে কাউকে যখন মানে মেরে ফেলার সে যখন মৃত্যুর মুখোমুখি হয়ে যায় তখন যে তার বাঁচার একটা আকুলতা থাকে, যে ব্যাপারটা এরকম অনেকটা। তো তারা খুব অবাক লক্ষ্য করলেন যে এটা ঠিক ওই বৃহস্পতিবার শনিবার রাতেই হয়। তো এরকম তারপর তারা মানে রীতিমতো অশরীরী কিছুর উপস্থিতি অনুভব করতে লাগলেন। কেউ একা থাকতে পারতো না, সবাই মানে রুমে কেউ একা থাকতে পারতো না, দেখা যেত যে সবাইকে একসাথে থাকতে হচ্ছে। আচ্ছা, তো এভাবেই আর কি এই জিনিসটা তারপরে একটা পর্যায়ে নিশ্চয়ই বাসাটা শিফট করে বাসাটা ছেড়ে দেয়। আমি একটা সূত্র থেকে শুনেছি যে সেই বাসাটা এখনো খালি পর্যায়ে আছে, কেউ নেয় না। মানে এই আর কি যে এই যে তাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা তারা বাড়িওয়ালাকে অবহিত করেছিল, কিন্তু আমরা তো একদিন যেতে পারি সেখানে। সেটাই মানে আমি এখন যার কাছে কাহিনী শুনেছি সে ওখানকার স্থানীয় একজন, তার কাছ থেকে নিশ্চয়ই অ্যাড্রেস নিয়ে যাওয়া যেতে পারে। অলরাইট, আরিফ ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম একটু আগে, আপনাকে থ্যাঙ্কস। আরিফ ভাই, আপনার নিজের জীবনেও আসলে প্রতিনিয়ত আপনাকে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয় এবং সেটা অনেক দিন ধরে। সেই ঘটনাতে আমরা আসবো, তার আগে আমরা কতগুলো SMS পড়ে ফেলবো। আমাদেরকে চাঁদনি SMS করেছেন, কেমন আছো, সবসময় ভালো থাকি, সবসময় ভালো দল, এবং তিনি রেগুলার ভূত FM শোনেন এবং তিনি বলছেন যে আজকে আমার বার্থডে, একটু উইশ করো। আমি আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়া আমাকে আমাকে হায়ান SMS করেছেন। এছাড়াও ইফতি SMS, আচ্ছা তারা বন্ধুরা সবাই মিলে ভূত FM শুনছেন। ইফতি আমাদের SMS করেছেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের অনেক প্রশংসা করেছেন, থ্যাংক ইউ। ও ওয়াহিদুল আমাদের SMS করেছেন, ওয়াহিদুল ইসলাম ফ্রম বাগেরহাট। ভাইয়া আপনি কি আমার SMS পড়েন? আমি এই যে পড়ে ফেললাম এখন আপনার SMS। ডিয়ার ডেভিল আমাদের SMS করেছেন যে আমরা 4 জন ফ্রেন্ড ভূত FM শুনছি, ভালো লাগছে। প্রান্ত SMS করেছেন বাসাবো থেকে, ভাইয়া আজকে আমার ভূত FM অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। ভাবনা আমাদের SMS করেছেন, লিখেছেন ভাইয়া আমি এই ফার্স্ট টাইম SMS করছি, আর আমি আমার আপু একসাথে ভূত FM শুনছি। SK বাপ্পি, রনি, সজল, মিলন, সাজু, তারপরে মুজাহিদ, তারা সবাই মিলে একসঙ্গে ভূত FM শুনছেন। তারা খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে। সজীব SMS করেছেন এবং তিনি বলছেন আমি শাকিল, তারেক, মাসুম সবাই মিলে তারা ভূত FM শুনছেন। তারা বরিশাল বটতলা থেকে আমাদের SMS-টি করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের SMS করেছেন এখানে রুবেল, সান, মোহাম্মদপুর তাজমহল রোড থেকে রাজ, এবং তারা 5 বন্ধু মিলে এটা শুনছেন। তারেক, আদর, শোভন, ইমরান এন্ড রাজু। আপনাদের ওখানকার একটা ঘটনা আমরা তখন শুনলাম। ফারিহা খুলনা থেকে SMS করেছেন, তিনি বলছেন যে আই লাইক ভূত FM, থ্যাংক ইউ সো মাচ। ডিজিটাল ঘোস্ট আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে দীপন, বনি, এছাড়াও নয়ন কুমার SMS করেছেন তানজিন ঢাকা থেকে। সাজেদ আমাদের SMS করেছেন সিদ্ধেশ্বরী থেকে। রাহি আমাদের SMS করেছেন মীরাবাজার থেকে। উত্তরা থেকে আমাদের SMS করেছেন কনক। এছাড়াও ইস্তিয়াক, শান্ত, রাফি সহ আরো অনেকে SMS করেছেন। যারা SMS করতে চান তাদেরকে বলি SMS করার নিয়মটি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চান এবং আমাদের স্টুডিওতে আসতে চান বা আপনারা চান যে আপনাদের ঘটনাটি পড়ে শোনানো হোক, তাদেরকে বলি যে bhutfm@radiofurti.fm এখানে আপনাদের ইমেলটি পাঠিয়ে দিবেন, অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ, যে ফোন নাম্বারটিতে আপনাকে পাওয়া যাবে। আমরা চলে যাচ্ছি আবার আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আপনার সেকেন্ড যে ঘটনাটা একটু বলবেন আমাদের। ধন্যবাদ রাসেল ভাই।
আগে যে ঘটনাটা বললাম সেটাতে আমি মানে যে কোনো একটা ঘটনা সেটার সাথে আমি ছিলাম, আর এখন যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনেই ঘটা, প্র্যাকটিক্যালি আমার সাথেই ঘটা। সেটা 2000 সালের কথা। তো আমি এখন ঢাকায় জব পারপাস আছি, বাট আমি বেসিক্যালি চিটং এর ছেলে, হালিশহর শাপলা আবাসিক এলাকায় আমার বাসা। তো গ্রাউন্ড ফ্লোরে থাকতাম সে সময়, আমার পরীক্ষা ছিল, রাত জেগে পড়াশোনা করতাম। তো আমাদের বাসায় বেসিক্যালি সবাই 11টা থেকে 11:30টার ভিতরে সবাই ঘুমিয়ে পড়ে। আমার বাবা মা এবং 2 বোন, ওনারা ঘুমিয়ে পড়ে 11:30টার পর ভিতরে। তো গরমের সময় ছিল সে সময়, আমি আমার পড়ার টেবিলটা ছিল আমার রুমে উইন্ডোর কাছাকাছি, একদমই পাশে। তো রাত 11:30 বা 12টার পর থেকে আমি একটা বিড়ালের খুব অদ্ভুত একটা আওয়াজ শুনতে পেতাম। এটা অ্যাকচুয়ালি কান্নাও বলা যাবে না, ডাকও বলা যাবে না, খুব অদ্ভুত টাইপের একটা আওয়াজ শুনতে পেতাম। এটা মোটামুটি কোন জায়গা থেকে আসে? এবং আওয়াজটা আমি মানে পেতাম যে মানে খুব জানালার খুব ক্লোজড, খুব কাছাকাছি। তো ফার্স্ট দিকে আমি বিষয়টাকে অতটা গুরুত্ব দিইনি, কারণ অনেক সময় বাসা বাড়িতে বিড়াল থাকে এবং আমাদের বাসা অনেক সময় আমি 2-1টা বিড়াল দেখেছিলাম, ভেবেছি হয়তো বা ন্যাচারালি কিছু, হয়তো বিড়াল কোনো কারণে হয়তো এভাবে ডাকছে, তাদের কোনো কিছু হবে। কিন্তু যখন পর্যায়ক্রমে সেটা বাড়তে লাগলো, 15 দিন 20 দিন খুব ক্লোজলি আমি আওয়াজটা শুনতে পাচ্ছি। আর মাঝে মাঝে আমি ছাদে যেতাম, এবং ছাদে গেলে বা আমার রুম থেকেও খুব বাজে একটা গ্রান পেতাম। মানে গ্রানটা এমনই ছিল যে মানে বদ্ধ একটা রুমে খুব খামালে কেমন একটা খুব বাজে একটা গ্রান পেতাম, এবং কিছুক্ষণ পরপর দেখা যেত যে আমার শরীর শিউরে উঠতো, অনেকটা এরকম ছিল। তার মানে গন্ধটা একেবারে অসহ্য, মানে খুব বাজে একটা গন্ধ পেতাম। তো একটা পর্যায়ে আমি দেখলাম যে দেখি বিড়াল দেখা যায় কিনা। তো আমি জানালার দিয়ে এদিক সেদিক তাকাতাম, কিন্তু কোনো বিড়াল দেখতে পেতাম না, বাট আমি আওয়াজটা পেতাম। এবং আমি যদি কোনো সাউন্ড করতাম, দেন দেখা যেত যে ওই সাউন্ডটা আমি শুনতাম না, বিড়ালের যে ডাকটা ছিল। আচ্ছা, এছাড়া এটা কন্টিনিউয়াসলি করতে থাকতো, 5 মিনিট বা 10 মিনিট করে একটু অফ থাকতো, আবার কিছুক্ষণ পর পর হতো। এটা আমি ঘুমানোর আগ পর্যন্তই কন্টিনিউ করতো। তো এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ আমি আবিষ্কার করলাম যে আমি একটু বেসিক্যালি মানে ন্যাচারালি আমি একটু জোরে জোরে পড়তাম। তো আমি শুনছি যে আমি পড়ছি, মনে হচ্ছে যে আমার সাথে কেউ একজন পড়ছে, একই জিনিস পড়ছে। তো আমি প্রথম অবস্থায় বিষয়টাকে মনে করলাম যেটা প্রতিধ্বনি হতে পারে, বা আমি জোরে জোরে পড়ছি যার কারণে হয়তো বা রিফ্লেক্ট হয়ে আমার কানে আবার আসছে। এবং গলাটা কি একই ছিল? সরি, গলাটাও কি একই ছিল যে পড়ছে সাথে সাথে? হ্যাঁ, অনেকটা সেরকম। আসলে অতটা কনসাল্ট দেওয়া সম্ভব ছিল না, যেহেতু আমি পড়ছি, আমার মনোযোগ কনসেন্ট্রেট করতে পারিনি। বাট আমি কিছু একটা শুনছি, মানে সেকেন্ড একটা সাউন্ড আমি শুনছি, সেকেন্ড একটা সাউন্ড হচ্ছে এবং একই রকম সাউন্ডটা হচ্ছে। যারা এই মুহূর্তে পড়ছেন তারা একটু সাবধান। হ্যাঁ, তারপরে তো সেক্ষেত্রে এটা বেশ কন্টিনিউ করলো। তো আমি আবার হঠাৎ হঠাৎ থেমে যেতাম, দেখতাম যে আওয়াজটাও থেমে গেছে। এভাবে কিছুদিন কন্টিনিউ হলো, প্রথম রাত, সেকেন্ড রাত, এভাবে কন্টিনিউ হলো। তো বিষয়টা আমি বাসায় ইনফর্ম করি যে এরকম কিছু একটা হচ্ছে, আমি খুব বাজে একটা গান পাচ্ছি, বা আমার সাথে মনে হচ্ছে কেউ পড়ছে, বা বিড়ালের কেমন খুব অদ্ভুত টাইপের একটা ডাক শুনতে পাচ্ছি, আমার শরীর মাঝে মাঝে খুব ভার হয়ে আসে। তো আমার বাবা আমাকে প্রচুর বকা দিলেন যে ছেলে মানুষ, এসব জিনিস শুনে এগুলো করো, এগুলো ঠিক না। যাই হোক, আমিও তখন মানে মেনে নিলাম যে বিষয়টা হয়তো বা আমারই ভুল। তার কিছুদিন পর এভাবে কন্টিনিউ হচ্ছে। রাত সে সময় প্রায় 2টা, হঠাৎ আমি শুনতে পেলাম কেউ একজন আমাকে ডাকছে। আচ্ছা, আমার নিকনেম রিদওয়ান। কেউ একজন আমাকে বলছে রিদওয়ান, রিদওয়ান, এভাবে ডাকছে। তো আমার রুমটা ছিল একদম রোডের কাছাকাছি, বাসার আমার রুমের সামনে কিছু জায়গা, কিছু গাছ, তারপর বাউন্ডারি ওয়াল, দেন রোড। তো আমি অ্যান্সার করলাম কে ওখানে, কে? বললো যে বাহিরে আয়। তো আমি বললাম কে ওখানে? বললো যে বাহিরে আয়। তো আমি ঠিক বুঝতে পারলাম না কে। তো প্রথম অবস্থায় আমি মনে করে নিলাম যে হয়তো আমার কোনো ফ্রেন্ড, হয়তো বা রাতে কোনো কাজে বের হয়েছে, আমার রুমে লাইট জ্বলছে দেখলো, তাই হয়তো বা আমার সাথে ফান করছে বা সেরকম কিছু। তো আমি বললাম যে কে ওখানে? বাউন্ডারি, দেওয়ালের উপর উঠো, বাউন্ডারির উপর উঠো। বললো যে না, বাইরে আয় রিদওয়ান, বাইরে আয়। তো একটা পর্যায়ে ফেড আপনেস এসে গেল, যে বারবার বলছি, কারণ ফ্রেন্ড হলে এতক্ষণ দুষ্টমি করার কথা না। তো সাউন্ডটা আসছে বেশ বারবার যে বাইরে আয়, এবং 2-3 বার আমার নাম ধরেও ডাকলো যে রিদওয়ান, বাহিরে আয়। তো এমন সময় আমাদের যে নাইট গার্ড থাকে, নাইট গার্ডের বাঁশির আওয়াজ শুনতে পেলাম। তো আমি ডাক দিলাম, আমার জানালা থেকে, রুম থেকে ডাক দিলাম যে ওনার নাম ছিল বেলাল। তো বললাম যে বেলাল ভাই ওখানে কে? তো বললো যে না তো, এখানে তো কেউ নেই, আমি তো আপনাদের গেটের সামনেই বসা, 11টা থেকে আমি আপনার গেটের সামনে ডিউটি করছি, এখানে তো কেউ ছিল না।
তখন আমি একটু মানে গরম গলায় বললাম যে আপনি আমার সাথে আপনিও মিথ্যে কথা বলছেন কেন, এখানে কে আমাকে বলেন। সে আমার আবার বলল যে না রিদওয়ান ভাই আপনার ভুল হচ্ছে, এখানে কেউ ছিল না, আমি এখানে ইনস্ট্যান্ট। আমি বললাম যে আমি যে কথা বললাম কিছু কি আপনি শুনছেন? বললো যে না আমি কিছু শুনতে পাইনি, আপনি কি আমাকে ডাকছিলেন? তো আমি বললাম যে না আপনাকে ডাকেনি, বাট আপনি কিছু শুনতে পাননি? বললো যে না আমি কিছু শুনতে পাইনি। আসলে যখন মানে নাইট গার্ড জেনারেলি আমার সাথে ফান করবে না ডেফিনেটলি, বাট যখন আমি তাকে সেকেন্ড টাইম আবার আস্কিং করলাম তখনও সে আমাকে একই উত্তর দিল, বেশ সিরিয়াসলি উত্তর দিল। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি উইন্ডো ক্লোজ করে শুয়ে পড়লাম এবং সকালে বাসায় আবার জানালাম, নোটিস করলাম, বাট সেম আগের মতোই আমার বাবার বকা খেতে হলো। তো এভাবে কিছুদিন চলছে। একদিন রাতে আমার এক্সাম সে সময় চলছিল, আমি সে সময় মানে লং টাইম আমি বিড়ালের ডাকটা শুনতাম এবং সবসময় নিজেই একটা ভয়ের ভিতর থাকতাম, বাট কারোর সাথে শেয়ার করতে পারতাম না। কিছুদিন যাওয়ার পর আমার এক্সাম শুরু হলো। তো এক্সামের মাঝখানে একটা গ্যাপ ছিল, 3 or 4 days একটা গ্যাপ ছিল। তো গ্যাপে একদিন আমার রুমের একটু দূরেই আমার বোনদের রুম, ডাইনিং স্পেস, তার পাশে আমার বোনদের রুম। তো রাতে সে সময় প্রায় 12টা হবে, বাবা শুয়ে পড়ছিলেন অন্য একটা রুমে, পুরো ঘরের লাইট অফ করা। জাস্ট আমি আমার বোনদের রুমে ছিলাম এবং ওই রুমে লাইট অন ছিল। সেখানে আমার 2 বোন, আমি এবং আমার মা বসে গল্প করছিলাম। আচ্ছা। তো ডোরের যে রুমের যে ডোরটা ছিল সেটা আপজানো ছিল, ফুল বন্ধ ছিল না, কিছুটা খোলা ছিল। কথা বলছি, বাট আমার চোখ হয়তোবা এমনিতেই মানে চারদিকে তাকাচ্ছি, সেই হিসাবে দরজার যে ফাঁকটা ছিল ওদিকে চোখ গেল। আচ্ছা। তো ফার্স্ট টাইম দেখতে পেলাম যে একটা বডি মানে পূর্ণাঙ্গ একটা মানুষের শরীর, সেই জায়গাটা শুধু ওই বডিটা একটা টি শার্ট শরীরে যতটুকু অংশ সেটুকু। এবং আমি এই জায়গাটা একটু থামিয়ে আমি সবাই যারা শুনছেন তাদেরকে বলতে চাই যে এই যে আপনি বডির বর্ণনা দিচ্ছেন, আরো একজন গেস্ট বাইরে অপেক্ষা করছেন যিনি কিছুক্ষণ আমাদের সাথে জয়েন করবেন, তিনিও এরকম একটা মানে জিনিস দেখেছেন। আচ্ছা, হতে পারে। তো একটা ফিগার দেখতে পেলাম, ফিগারের জাস্ট দেখা যাচ্ছে যে একটা টি শার্ট যতটুকু শরীরে যতটুকু অংশ আবর্তিত থাকে ততটুকু অংশ হোয়াইট, এছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বাট ওই একটা ফিগার দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে না বা কোনো কিছুই দেখা যাচ্ছে, জাস্ট একটা হোয়াইট টি শার্ট দেখা যাচ্ছে। ওই বডিটা রান করছে আমাদের ডাইনিং স্পেস থেকে আমার রুমের দিকে। সে খুব দ্রুত হেঁটে ডাইনিং স্পেস থেকে আমার রুমের দিকে চলে যাচ্ছে। প্রথমবার আমি দেখলাম, ভাবলাম যে আমি রুমে আলোতে আছি, অন্ধকারে কোন কিছু হতেই পারে, চোখের ভুল। ফার্স্টবার আমি অ্যাভয়েড করলাম, সেকেন্ড টাইম আমি আবার দেখলাম সেম জিনিস, থার্ড টাইম আমি আবার দেখলাম সেম জিনিস। দেন আমি নোটিস করলাম আমার মাকে যে মা আমি এরকম কিছু একটা দেখছি, মানে বিষয়টা আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে, যে একবার ভুল হতে পারে, পরপর 2-3 বার। তো মা আমাকে বললেন যে আসলে এই কয়দিন কিছু ঘটনার কারণে তোমার হয়তো বা মনে জিনিসটা গাঁথা হয়ে গেছে, সেরকম কিছু ঘরে হওয়ার কথা না, কারণ ঘরটা বন করা আছে। আমরা মুসলমানরা যেভাবে বন করি, হ্যাঁ, ঘরে নতুন ঘরে উঠার পরে, যদিও বা বেসিক্যালি আমরা 95-এ ওখানে গিয়েছিলাম। তো আমি তখন এটা মাথা থেকে ছেড়ে দিই যে আমার দেখার ভুল হবে। তা আমি আর ওদিকটা তাকাচ্ছিলাম না। কিছুক্ষণ পর আমার মা আমাকে বলল যে রিদওয়ান তুমি যা দেখেছিলে সেটা কি এরকম? তার মানে উনিও দেখতে পাচ্ছেন এখন। তো উনি কথাটা বলার সাথে সাথেই মানে আমি একটু অদ্ভুত হলাম এবং আমি ওনাকে বললাম যে হ্যাঁ মা, সেম এরকম। তখন উনি বললেন যে আমিও জিনিসটা দেখলাম এবং সেকেন্ড টাইম থার্ড টাইমও দেখলাম, চলো ঘরটা একটু সার্চ করে দেখি। আচ্ছা। মানে উনি ফার্স্ট টাইম এটা মাথায় রাখতে চাইলেন না যে এটা অন্য কিছু হতে পারে, উনি চিন্তা করলেন এটা হয়তো বা কোনো চোর বা কোনো কিছু হতে পারে, সে মুভ করছে ঘরে। তো আমার বোনরা সহ আমরা সহ সবাই মিলে ঘরে পুরো বাতি জ্বালালাম এবং ঘর পুরোটা সার্চ করলাম, বাট কোনো কিছুই পাওয়া গেল না। ডোরটা চেক করলাম, সবকিছুই ওকে, কোনো সমস্যা নেই। তো একটা পর্যায়ে আসলে আমি খুব ভয় পেয়ে গেলাম যখন দেখলাম যে কোথাও কিছু দেখা যায়নি, আমিও দেখলাম, মাও দেখলো। তারপর আমি শুয়ে পড়লাম, নামাজ পড়ে আমি শুয়ে পড়লাম। তার রাতে ঘুমিয়ে পড়লাম, আমি আর রাতে কোনো কিছু দেখিনি বা আমার কোনো সমস্যা হয়নি। সকালে ঘুম থেকে ওঠার পর আমি শুনতে পাই যে আমার মা আমাকে বলল যে উনি যখন শুলেন, আমাকে পাঠিয়ে দিয়ে যখন উনি ওনার রুমে গেলেন, রুমে যখন শুলেন, তো সে সময়টা খুব গরম ছিল, যার কারণে ওনারা মশারি দেননি এবং উইন্ডোগুলো খোলা ছিল এবং আমার মায়ের লোডশেডিং এর সমস্যার কারণে আমার মায়ের হাতে একটা পাখা ছিল। আচ্ছা। তো উনি শোয়ার পর কিছুক্ষণ পরে উনি ওনার রুমটাতে খুব বাজে একটা গ্রান পেলেন, খুব বাজে গন্ধ পেলেন। তো সাথে সাথে আগেও পেতেন? হ্যাঁ, যেটা আমি আগেও পেতাম, বাট গন্ধটা তো এমন একটা জিনিস যে কাউকে বলা যায় বাট শেয়ার করা যায় না, বা কেমন সেটা বর্ণনা দেওয়া যায় না। রাইট। তো
উনি এরকম একটা গন্ধ পেলেন এবং গন্ধ পাওয়ার পর উনি চোখ খুলে দেখলেন যে ওনার পাশ দিয়ে উলঙ্গ একটা মহিলা ওনার পাশ দিয়ে খাটের পাশ দিয়ে ক্রস করছে এবং সে জানালার দিকে যাচ্ছে। তো আমার মা বেসিক্যালি খুব সাহসী একজন মহিলা, মানে এটা আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে। মা খুব সাহসী একজন মহিলা। তো ওনার হাতে যে পাখাটা ছিল উনি ওই পাখাটা দিয়ে তাকে একটা আঘাত করলো। আচ্ছা। এবং আঘাত করার পর সে আমার খাটটা ক্রস করে জানালার দিকে গেলে এরপর আর মা দেখেনি। তো যেটা হলো সেটা হচ্ছে যে সে বের হয়ে ওখান থেকে আমার বোনদের রুমের কোনায় গিয়েছিল এবং আমার বোনরা যেটা নোটিস করলো সেটা হচ্ছে যে সারা রাত ওরা একটা কান্নার শব্দ পাইছে। যে ওদের রুমের কোনায় যে সারা রাত কেউ একজন কান্না করছে, মানে গুঙ্গানু একটা আওয়াজ তারা ফিল শুনতে পেয়েছে এবং সারা রাত সেটা কন্টিনিউ করছে প্রায় রাতে 4টা পর্যন্ত। তো সারা রাত খুব ভয়ে ছিল, ঘুমাতে পারেনি। তো এই বিষয়টা যখন সকালে আমাদের ভিতর বেশ আলোচনা হচ্ছিল তখন বাবা, যেহেতু মাও এটাতে শেয়ার করলেন, তখন বাবা বিষয়টা বিশ্বাস করলেন এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে প্রতিদিন রাতেই আমাকে উনি বিভিন্ন কোরআন শরীফ তেলাওয়াত করে এবং বিভিন্ন সূরা কারাত পড়ে আমাকে ফু দিয়ে রাতে ঘুমাতে পাঠাতেন। তো এভাবে কিছুদিন কন্টিনিউ হলো। তখন আমি মাঝে মাঝে দেখা যেত ওই যে বাজে গ্রানটা পেতাম বা বিড়ালের ডাকটা শুনতাম, বাট আমি আর কখনো ফিজিক্যালি কিছু দেখিনি তখন পর্যন্ত। তো একদিন রাত, সে সময় প্রায় 1:30টা, আমি হাত ধোয়ার জন্য ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে যাওয়ার পর আমি ওয়াশরুমে ঢুকলাম, ঢুকে বেসিন অন করলাম, বেসিনের যে পাইপটা ছিল পাইপটা খুললাম, খোলার পর দেখছি যে পাইপে পানি পড়ছে না। তো আমি বেশ বিরক্ত হলাম যে যেহেতু ওটা আমাদের নিজেদের বাসা, যে রাতে পানি তোলা হয়নি কেন। বাট ওই সময় কাউকে কিছু বলার মতো ওই ছিল না, সবাই ঘুমিয়ে পড়েছিল। তো হালকা একটু পানির আশায় আমি আরেকটা পাইপ অন করলাম। তো পাইপ অন করার পর আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমি যে পাইপটা অন করছি সেই পাইপটা দিয়ে পানি যেটা অন করেছে, হ্যাঁ ট্যাপটা অন করেছি, সেটা দিয়ে পানি পড়ছে না। বাট প্রিভিয়াস যে আমি বেসিনের যে ট্যাপটা অন করছি সেখান দিয়ে পানি পড়ছে এবং বেশ ফ্লুয়েন্টলি পানি পড়ছে। মানে পানি যদি না থাকতো ট্যাঙ্কিতে তাহলে এতটা জোরে স্পিডে পানি পড়তো না। তখন বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগলো যে এতক্ষণ পানি পড়লো না, এখন পানি পড়ছে। তখন আমি আরেকটা ট্যাপ ছিল সেটা অন করলাম। ওটা অন করার পর দেখছি যে ওই ট্যাপটা দিয়ে পানি পড়ছে না, বাট প্রিভিয়াস 2টা ট্যাপ দিয়ে পানি পড়ছে। বিষয়টা একটু অসঙ্গতিপূর্ণ মনে হলো আমার কাছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি ট্যাপগুলো বন্ধ করে হাত ধুয়ে শুতে আসলাম, শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে ঘুমিয়ে পড়লাম একটা পর্যায়ে। তার কিছুক্ষণ পরেই আমি দেখতে পেলাম, বেসিক্যালি ঘুমিয়ে দেখতে পেলাম যে খুব খাটো একজন লোক, খুব একটা বেশি লম্বা হবে না, সে হয়তো 5 ফিট বা 4 ফিট 10-12 হবে, সেরকম একজন লোক। সে আসলো, এসে তার মুখ পর্যন্ত আমি দেখলাম কোনো ওয়্যার ছিল না এবং তার চুলগুলো কালো, মানে সাদা কালো মিক্স ছিল, দাড়িও সেম, দাড়ি মুছু ছিল। সে এসে আমার গায়ের উপর উঠে আমার গলা চেপে ধরলো এবং গলা চেপে ধরে আমাকে বলছে যে তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না। এরকম ভাবেই সে আমার গলা চেপে ধরে বলতেছে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। তখন আমি খুব মানে এতই অস্বস্তিতে ছিলাম, আমি টোটালি মুভ করতে পারছিলাম না। মানে এত জোরে সে আমাকে চেপে ধরছে, আমি মুভ করার মতো আমার কোনো শক্তি ছিল না। তো একটা পর্যায়ে আমি কোনো ওয়ে না দেখে আমি সূরা ক্লাস পড়া শুরু করলাম। আচ্ছা, ওই পর্যায়ে যখন আমি পড়লাম যে কুল হুয়াল্লাহু আহাদ, তখন সে আমাকে রিপিট বলছে যে তোর আজকে কোনো কুল হুয়াল্লাহ কাজ হবে না। ঠিক এভাবেই আসলে ঘটনাটা ঘটা, যার কারণে আমি বলছি পুরো বিষয়টা এভাবেই। তো এই কথাটা শুনে আমি একটু অপ্রস্তুত হলাম যে কাজ হবে না, তার মানে কি যদি সত্যি কাজ না হয় তাহলে আমার কি হবে। তো দেন তারপর আমি পড়তে লাগলাম, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর প্রথমবার পড়ার পর আমার গায়ে ফু দিলাম এবং তার গায়ে ফু দিলাম। সে একটু ছেড়ে দিল আমাকে, ছেড়ে আবার সে আমাকে চেপে ধরলো। সেকেন্ড টাইম আমি আবার পড়লাম। তো সেকেন্ড টাইম পড়ে যখন তার গায়ে ফু দিলাম তখন সে আমাকে ছেড়ে দিল এবং আমি সাথে সাথে শোয়া থেকে উঠে গেলাম, উঠে লাইট অন করলাম এবং অন করে মানে আমি খুব দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলাম, আমি খুব একটা অপ্রস্তুত হয়ে গেছিলাম এবং দেখতে পেলাম যে গ্লাসে আমার পুরো গলাটা কেমন যেন লাল হয়ে আছে। যাতে যে গলা চেপে ধরেছিল এটা আপনি সকালে উঠে সে সকালে না, ইনস্ট্যান্ট আমি তখনই যখন সে আমাকে ছেড়ে দিল তখনই আমি উঠে গেছি। আচ্ছা, মানে বিষয়টা এমনই ছিল যে তখন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে নিঃশ্বাসটা আমার বুকে এসে বাধা খাচ্ছে। আচ্ছা, তখন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তো সাথে সাথে উঠে আমি লাইট অন করলাম। লাইট অন করে আমি গ্লাসে দেখলাম যে আমার পুরো গলাটা লাল হয়ে আছে। মাকে জাগালাম এবং সারা রাত মোটামুটি মায়ের সাথে বসেছিলাম, এইভাবে রাত ক্রস করলাম। দেন পরদিন একটা হুজুর এনে আমাকে তাবিজ দেওয়া হলো, যেটা বেসিক্যালি বালিশে দেওয়া হয়েছিল আর কি। তো যাই হোক, এর 2-3 দিন পর
একদিন রাত 10টা 10:30 আমি বের হলাম ঘর থেকে। রেসিডেন্সিয়াল এরিয়া, জেনারেলি রাত 9টা 9:30 পরেই সবাই ঘরে চলে যায়, রাস্তাঘাট অনেকটা নীরব হয়ে যায়। আমি দেখতে পেলাম যে হঠাৎ করে সামনে থেকে একটা কালো কুকুর আসছে ফ্লুয়েন্টলি। তো আমি ভাবলাম যে স্ট্রিট ডগ, আমি অতটা মাথায় নিলাম না বিষয়টা। এসে দেখলাম যে সে আমাকে ক্রস করে সে আমার চারপাশে ঘুরছে। তো জিনিসটা দেখার সাথে সাথে, যেহেতু এর আগে বেশ কিছু ঘটনা হয়েছে এবং কালো কুকুর সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে জিনিসটা আসলে আমাদের কাছে একটা অড জিনিস, কালো কুকুর সবাই ভয় পায়, তার উপর রাতের বেলা। তো সেক্ষেত্রে আমি সাথে সাথেই দোয়া পড়া শুরু করলাম দেখার সাথে সাথেই, যেহেতু এর আগে বেশ কিছু ঘটনা ছিল। তো আবার সাথে সাথে দেখলাম যে কুকুরটা গায়েব হয়ে গেল, আমি আর কুকুরটা দেখতে পেলাম না। এরপর আমার কোনো সমস্যা হয়নি। তো কিছুদিন ক্রস করার পর আমি এক্সাম শেষ হলো, অ্যাডমিশন নিলাম, সবকিছু হওয়ার পরে আমি আমার ছাদে একটা ফার্ম দিয়েছিলাম, যেটাকে লেয়ার মুরগি একটা ফার্ম দিয়েছিলাম। সেখানে বেসিক্যালি 100 মুরগি ছিল প্রাইমারি স্টেজে। আর লেয়ার মুরগিগুলো যেটা হয় সেটা হয় যে ওগুলোকে খাঁচায় রাখতে হয়, আপনার খাঁচায় রাখতে হয়। প্রত্যেকটা খাঁচায় 5টা করে মুরগি ছিল, সেভাবে খাঁচা করা, 1 তলা 2 তলা 3 তলা খাঁচা করা। তো দুপুরে মুরগি ফার্মের কাজ সব কমপ্লিট করে আমি বাসায় এলাম। ঠিক মাগরিবের আজানটা দিল, সেই সময়ে হঠাৎ করে দেখছি যে উপরে মুরগিগুলো প্রচুর ডাকাডাকি করছে। তো ডাকাডাকি শুনে আমি খুব দ্রুত ছাদে গেলাম। ছাদে যেয়ে ফার্মে ঢুকে দেখলাম যে 5টা মুরগি রাখলাম যে খাঁচায়, ওই খাঁচায় দেখছি যে প্রায় 8 থেকে 10টা মুরগি, একটার গায়ের উপর আরেকটা, একটার গায়ের উপর আরেকটা, 8-10টা মুরগি ফ্লোরে, এবং অসংখ্য মুরগির পাখা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং এখনো তখনও বাতাসে উঠছিল। তো সাথে সাথে দেখে এটা খুব স্বাভাবিক একটা ক্যালকুলেশন ছিল আমার কাছে, যেহেতু প্রত্যেকটা খাঁচার দরজা আমি তার দিয়ে বেঁধে রেখেছিলাম। সো সামথিং ইজ রং, আদারওয়াইজ এটা পসিবল না যেখানে 5টা মুরগি সেখানে 10টা মুরগি হয়ে যাওয়া, মুরগি ফ্লোরে থাকা, পশমের হবে ওরা। তবে কিছুক্ষণ ওখানে ওয়েট করে বাসায় আসলাম, মুরগিগুলো ঠিক করে রেখে আসলাম। আবারও একই ঘটনা ঘটলো, এভাবে 2-3 বার ঘটলো, পরদিনও সেম ঘটনা ঘটলো। তো পরবর্তীতে হুজুর এনে ওই জায়গাটা, ওই ঘরটাও বন্ধ করানো হলো। তো ফাইনালি যেটা হলো যে আসলে 2 বার হুজুর আনা হয়েছিল এবং দুজনের বর্ণনা ছিল 2 রকম। আচ্ছা, একজনের বর্ণনা ছিল এরকম যে এটা হিন্দুদের একটা চিতার জিন, হিন্দুদের চিতার জিন। আচ্ছা, বিষয়টা এভাবেই বললেন যে হিন্দুদের যেখানে লাশ, ওদের যেই মৃতদেহ যেখানে পোড়ানো হয়, ওই মৃতদেহগুলোতে কিছু জিন থাকে। তো ওইরকমই একটা জিন, যে জিনটার মাথা হয় না, ওনাদের বক্তব্যটা এরকমই, যে এদেরকে বলা হয় যে মাথা ছাড়া জিন। সেরকমই কোন জিন আমি কোন চিতার সামনে দিয়ে আসার সময় আমি তার নজরে আসি এবং সে আমার পিছে লাগে আমার ক্ষতি করার জন্য। এক হুজুরের বর্ণনা ছিল এরকম, এবং আরেকটা হুজুর বর্ণনা করলেন এটা এরকমই যে আমাদের অ্যাকচুয়ালি সমাজ ব্যবস্থায় কিছু জিনিস প্রচলিত আছে যেটাকে বলা যায় তাবিজ, জিনিসগুলো আছে। হ্যাঁ, এটা অবশ্য আমরা অ্যাভয়েড করতে পারি না, কারণ নবীর জীবনেও সেটা হয়েছিল। তো আরেক হুজুর নোটিস করলেন বিষয়টা এভাবে যে আমাকে কেউ, আমাদের কোন রিলেটিভের ভিতর কেউ তাবিজ করেছেন যে একটা জিন দিয়ে যাতে আমার ক্ষতি করে, যে জিনটা আমার ক্ষতি করবে, ক্ষতি করার জন্য। তো সেরকম কিছু। তো এরপরে আমার শরীরে বেশ কিছু তাবিজ ঝুলিয়ে দেওয়া হলো, যদিও বা প্রথম অবস্থা আমার বাবা মা সেটা বিশ্বাস করছিলেন না। তো কিছুদিন আমি সেটা দেখিনি। তবে বেশ কিছুদিন পর আমি হঠাৎ একদিন রাতে একটা এরিয়াতে রেল লাইন ধরে হাঁটছিলাম, আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিলাম, রেল লাইন ধরে হাঁটছিলাম। তো হাঁটার একটা পর্যায়ে হঠাৎ করে দেখলাম রেল লাইনের পাশে একটা গাছ ছিল, ওটাকে আমাদের দেশে যে কাটা একটা গাছ ছিল, ওই গাছটা অর্ধেক কাটা ছিল। আমি হাঁটছি রেল লাইন ধরে, হঠাৎ করে মনে হলো যে ওই গাছটার উপর আমি কিছু একটা দেখতে পেলাম, যে কোনো একটা ফিগার দেখতে পেলাম মনে হলো, বাট ওটা স্পেসিফিকলি আমি কোনো কিছু দেখিনি। একটা ফিগার দেখতে পেলাম যে গাছের উপর বসে আছে, আমার দিকে চেয়ে আছে, সেরকম কিছু।
তো আমি এটা দেখেই সাথে সাথে মানে একটু স্ট্রেঞ্জ হলাম, দাঁড়িয়ে গেলাম, পরে ভালো মতো দেখলাম আর দেখিনি ওকে, জাস্ট আমি অ্যাজাম্পশন করলাম যে এখানে কোনো একটা কিছু ছিল। এরপর থেকে আসলে আমি আর কোনো কিছু অনুভব করিনি। সো এই ছিল আরিফ ভাইয়ের ঘটনা, এবং আমরা এর মাঝখানে বেশ কিছু SMS পেয়ে গেছি, অনেক কিছু অমীমাংসিত আসলে আরিফ ভাইয়ের এই ঘটনাটাতে, এবং উনি অনেক কিছু নিজেও বুঝতে পারেননি। এবং আপনাদের জীবনে এরকম অসংখ্য ঘটনা আছে আমি জানি, এবং আপনি আজকে বাসা থেকে বের হয়ে, এখন অবশ্য অনেক রাত, টু লেট, বাট কালকে যদি আপনি বের হয়ে আপনি যে কোনো মানুষ, প্রথম যে মানুষটিকে বাসার সামনে পাবেন তাকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনার কাছে কোনো ঘটনা আছে এরকম প্যারানর্মাল কোনো ঘটনা, সেও বলবে যে হ্যাঁ, হয় তার জীবনে ঘটেছে, অথবা কেউ তাকে বলেছে, অথবা জানা আছে তার। এই ব্যাপারগুলো আমাদের সঙ্গে থাকেই। সুতরাং আমি চাই যে ভালো ভালো যে সমস্ত এক্সপেরিয়েন্স গুলো, সেটা আপনার হতে পারে, অন্য কারো হতে পারে, আপনি জানেন, সেটা আমাদের লিখে পাঠান। আর লিখে পাঠানোর অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। এখানে আপনি পাঠাতে পারেন, এবং নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ অবশ্যই পাঠাতে হবে। যে এমন একটা টেলিফোন নাম্বার দিবেন যে টেলিফোন নাম্বারে আপনাকে পাওয়া যাবে। আর আমি স্পেলিংটি আরো একবার বলে দিই, BHOOTFM@radiofurti.fm। আর SMS করার নিয়মটি আরো একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT, শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাকে পাগলা বাবা ফ্রম মগবাজার SMS করেছেন, তিনি ভূত এফএম খুব লাইক করেন জানিয়েছেন। ইমন আমাদেরকে ঈশ্বর থেকে SMS করেছেন, এবং তিনি বলেছেন তিনি ভূত এফএম শুনছেন এবং অনেক এনজয় করছেন। আমাদেরকে এশান মনি ফার্মগেট ঢাকা থেকে SMS করেছেন, এবং তিনিও অনেক ভূত এফএম পছন্দ করেন জানিয়েছেন। হিলি গার্ল ফ্রম সিলেট, তিনি আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন সবাইকে জানিয়ে দাও যে আমি তোমাদের সাথে আছি। অলরাইট, আমি সবাইকে জানিয়ে দিলাম। এখানে শেখ হাসনা আমাদের SMS করেছেন, এবং তিনি বলেছেন যে তার এক্সাম, তারপরেও তিনি শুনছেন। হান্টার রিফাত আমাদের SMS করেছেন ফ্রম বরিশাল, এবং তিনি বলছেন যে বৃষ্টি নামছে, ভূত এফএম শোনার এটাই পারফেক্ট একটা সময়। সাথী আমাদের SMS করেছেন, এবং তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন সেটা জানিয়েছেন। ডেভিল গ্যাংস্টার আমাদের SMS করেছেন, বলছেন যে বাসার সবাই গ্রামে আছে, আমি বাসায় একা ভূত এফএম শুনছি, অনেক ভয় লাগছে। তানভীর কিশোর খুলনা থেকে SMS করেছেন। মুক্তা আমাদের নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, বলছেন আমি এখন পড়ছি আর শুনছি, কাল পরীক্ষা, ঘুমাতে হবে। হৃদয় আমাদের SMS করেছেন চাঁদপুর থেকে, খুব ভয় লাগছে তার, আমারও আজকের ঘটনাগুলো অনেক বেশি ভয় লাগছে। কলিন রাজশাহী থেকে SMS করেছেন, এবং তিনি তার নানির বাড়িতে 6 ভাই মিলে একসাথে ভূত এফএম শুনছেন। হিমেল পল্টু আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে অনেকদিন পরে তিনি আবারও ভূত এফএম শুনছেন। ওয়েলকাম ব্যাক, এখন আশা করবো যে এখন থেকে রেগুলার পেয়ে যাবো আপনাকে। রুবেল ব্রাদার, লাইক ভূত এফএম, থ্যাংক ইউ, আপনি পছন্দ করেন এই জন্য। আর সামনে এক্সাম, তারপরে তিনি আমাদের কাছে দোয়াও চেয়েছেন। দোয়া করি যে আপনার এক্সাম যেন অনেক ভালো হয়। আরো একবার জানিয়ে দিচ্ছি যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে শাউট স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। এবং আজকে আমরা প্রথমে দ্বিতীয় যার ঘটনা শুনেছিলাম, তার নাম ছিল অংশু, এবং তার সঙ্গে আরো একজন এসছেন, এবং আপনি কেউ একটা অবিশ্বাস্য ঘটনা বলছেন। আপনার নামটা একটু বলবেন? হ্যালো লিসনার্স, আমি শান্তনু। আপনি চিটাগংয়ের ঘটনা সম্ভবত না? চিটাগংয়ের ঘটনা, এবং এটা আপনি বলছেন যে ওইখানকার এলাকার মোটামুটি সবাই এই ঘটনা জানে? না, সেটা না, আমার ফ্রেন্ডদের সাথে। এবং আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যেটা ঠিক আছে? ও আমাকে বলে যে ঘটনাটা, সো ও বলে যে তুই যদি যাস কখনো ওখানে, তো আমি আমার ওই ফ্রেন্ডদের সাথেও তো মানে কথা বলে দিব, যারা মানে ওরাও দেখেছে। 7-8 জন একসাথে। কি হয়েছিল বলেন তো একটু? তার আগে আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি কাঁঠালবাগান থেকে। সো ওই ফ্রেন্ড ছিল চিটাগাং কলেজের স্কুলের স্টুডেন্ট, সো সে ক্লাস 5 পর্যন্ত অন্য একটা স্কুলে পড়ে। দেন ওর যে স্কুলটাতে পড়ে সেই স্কুলে পড়ার সময় ঘটনা এটা, তো আমাকে নাম বলে না স্কুলটার। দেন স্কুলটার সামনে বড় একটা মাঠ ছিল, তার পাশে একটা বড় পুকুর, এন্ড ওই দুইটার পাশে মানে একদম সাইডে একটা বড় তেঁতুল গাছ। ওই তেঁতুল গাছটার মানে চারপাশে মানে ময়লা আবর্জনা ঘেরা, ওই জায়গাটায় কেউ যায় না। এন্ড টিচাররাও মানে ছোট ছোট ছেলেদের বলে দিছে যে তোমরা এখানে যাও না, এটা বেটিস। আচ্ছা, সো একদিন টিফিন পিরিয়ডে আমার এই ফ্রেন্ডটা প্লাস তার সাথে 6-7 জন ফ্রেন্ড একসাথে খেলতে খেলতে মানে ওই জায়গাটায় চলে যায়। দেন ওইখানে গিয়ে ওরা নোটিস করে যে একটা ছোট মেয়ে ওই গাছটার ঠিক নিচেই ওদের সমবয়সী, হলুদ রঙের ফ্রক পরা, মানে কালো দেখতে, ময়লা চুল, এই টাইপের আর কি। মানে সো ওই মেয়েটা মানে ময়লা ঘাটাঘাটি করতেছে। সো ওরা দেখে মানে অবাক হয়, চারদিক দিয়ে বাউন্ডারি দিয়ে ওদের স্কুলের, সো মানে এরকম দেখার কথা না বা কেউ থাকার কথা না। সো ওরা দেখে ওরা মানে কিউরিসিটি জন্মায়, বলে যে এই তুমি এখানে কি করতেছো? সো ওই মেয়েটা মানে ওদের কিছু বলে না, খালি জাস্ট ওদের বলে যে মানে হাত দিয়ে দেখায়, বলে যা যা।
এই কথাটা ওরা বলে, সরি মেয়েটা বলে। তখন ওই ছেলেগুলা মানে বলতেছে আরে আমাদের স্কুল আমরা কেন যাবো। তো মানে এখানে একটা ওদের কনভারসেশন হয় এন্ড কথা কাটাকাটি এক পর্যায়ে মানে ওই মেয়েটা ওই ছেলেগুলোর দিকে একটা ঢিল ছুড়ে মারে। তো এটা দেখা দেখি ছেলেগুলো ওই মেয়েটার দিকে একটা ঢিল ছুড়ে মারে, তখন এবার ঢিলাঢিলি চলতে থাকে। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে মানে ছেলেগুলা মেয়েটাকে যে ঢিল মারতেছিল তার একটাও মেয়েটার গায়ে লাগতেছিল না, পাশ দিয়ে চলে যেতেছিল বা মানে সামনে গিয়ে মানে এরকম একটা ব্যাপার। তো এরকম হইতে থাকে। তো মেয়ে যেগুলো মারছিল সেগুলো মানে ন্যাচারালি মানে লাগতেছে বা লাগছে না এরকম আর কি, বাট ছেলেগুলো যেগুলো মারতেছিল এগুলো একটাও লাগতেছিল না। সো তারপর একটা টাইম 1 থেকে 1.5 মিনিট পর মেয়েটা হঠাৎ জোরে একটা চিৎকার দেয় এন্ড সাথে সাথে মানে অল অন এ সাডেন শি ওয়াজ জাস্ট ভ্যানিশড। এতগুলা ছেলের সামনে মানে কিছু না, মানে দৌড়ও দেয় নাই, কোথাও গিয়ে লুকাবে এমন না, মানে সবার সামনে মানে ও জাস্ট মানে নাই। এটা হচ্ছে ওই যাদের কথা বললেন সেই সমস্ত ফ্রেন্ডরা সবাই একসঙ্গে দেখেছে, মানে এরকম না যে একজন দুজন দেখলো বাকি দেখলো এরকম না, সবাই একসঙ্গে দেখেছে। অলরাইট, থ্যাংক ইউ। এবং আমি যে এটা এই ঘটনা শোনার সময় অংশ আমাকে বলছিলেন যে তিনিও এটা নিয়ে ইন্টারেস্টেড, তিনি জানেন যে এই ঘটনাটা আসলে যিনি বলেছেন তিনি খুব মানে শিওর করেছেন আপনাকে যে ঘটনাটা সত্যি, রাইট? মানে তার বক্তব্য এমন ছিল যে ওই যে শান্তনু যেটা বললো যে আমরা যদি কখনো চিটাং যাই বা তার ফ্রেন্ডদের সাথে যদি আমাদের কখনো দেখা হয় তারা সেই 7-8 জনকে আমাদের সাথে দেখা করবে এবং তারা মানে খুব ভালো মতো ফুল সেন্সে, কোনো হেলুসিনেশন ছিল না, তারা মানে অদৃশ্য হয়ে যেতে দেখছে। আই ডোন্ট নো, বাট হতে পারে এরকম যে চিটাগাং হয়তো তারা এখন আমাদেরকে শুনছেন। এনিওয়েজ, আমরা চলে যাব একটা ছোট্ট ব্রেকে এবং ব্রেকের পরে ফিরে আসবো আবারও খুব দ্রুত। সুতরাং স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আর সেই সাথে বলবো যে আমাদের SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি এখনো দেখতে পাচ্ছি যে অনেকেই SMS করছেন ইনফ্যাক্ট আমাদেরকে, আর আমি সেই SMSটা ফিরে এসেই পড়বো। আর সেই সাথে ইমেল অ্যাড্রেসটি আরো একবার জানিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm BHWTFM@radiofurti.fm। এখন আর কথা না বাড়িয়ে ছোট্ট একটা ব্রেকে যাব এবং ব্রেকের পরে ফিরে আসছি। কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরে আসছি জাস্ট একটু পরেই। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল। চলছে ভূত FM, ঘড়িতে সময় রাত 1:06। আমরা পাচ্ছি আপনাদের SMS এবং আপনাদের SMS পেলেই বুঝতে পারি যে আপনারা আমাদের সাথেই আছেন এবং আপনারা SMS পাঠাচ্ছেন। যারা SMS পাঠানোর নিয়মটি জানেন না তাদেরকে আরো একবার জানিয়ে দিই যে আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমার এক বড় ভাই তারেক, তিনি SMS পাঠিয়েছেন আমাকে এবং তিনি বলছেন যে মাহারুন, ভাবি মেহরাব, মিরাজ, তারপরে মমো, বাবুনি, সিয়াম সবাই একসঙ্গে ভূত FM শুনছেন। থ্যাংক ইউ, এত রাত পর্যন্ত আমাকে এতক্ষণ পর্যন্ত শুনছেন আপনারা, ধন্যবাদ। আর আমাকে চাঁদনি খুলনা থেকে SMS করেছেন, SMSটি পড়ার জন্য রিকোয়েস্ট করেছেন, আমি SMS পড়ে ফেললাম। আমাকে এছাড়াও হিমি ভূত খুলনা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত FM শোনার পরে ওই দিন তার বাথরুমে যেতে বেশ প্রবলেম হয়। পপি আমাদের SMS করেছেন কালীবাড়ি সিলেট থেকে, আই লাইক ভূত FM। আপন আমাদেরকে রতনপুর ভোলা থেকে SMS করেছেন, ভাইয়া মজা লাগছে বাট ভয় লাগে না কারণ আমি নিজে একটা ভূত। ওকে, সো আপনাকে আমরা চাইবো যে আপনি স্টুডিওতে এসে আমাদের দর্শন দিয়ে যান। দ্য হলি ডেভিল আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে আজকে রাত্রে তিনি গ্রেভইয়ার্ডে আছেন। ওকে, জিশান মানিকগঞ্জ ঢাকা থেকে আমাদের SMS করেছেন, রায়হান রাজশাহী থেকে SMS করেছেন, হৃদয় আমাদের SMS করেছেন, ভূত FM শুনছেন তিনি আমাদেরকে SMS করেছেন। এছাড়াও বাঁধন SMS করেছেন, জাহিদ, এছাড়াও সাদিয়া SMS করেছেন আমাদেরকে, পূজা চিটাগং থেকে SMS করেছেন, প্রীতি আমাদের SMS করেছেন, মহীশূর আমাদের SMS করেছেন আমাদেরকে, এছাড়াও SMS করেছেন হামিন আছে, এছাড়াও আমাদের SMS করেছেন আরো অনেকেই। আর যারা SMS করতে চাচ্ছেন তাদেরকে আরো একবার নিয়মটি বলছি, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদেরকে চান যে ঘটনা বড় করে শেয়ার করবেন তারা অবশ্যই আমাদের ইমেল করতে হবে। আর ইমেল করার অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আমরা আবার একটু অংশুর কাছে ফিরে যাব ছোট্ট একটা ঘটনা নিয়ে, তারপরে আরো অনেক আজকে গেস্ট রয়েছেন যারা তাদের একে একে ঘটনা শেয়ার করবেন। অংশু, আপনার সেকেন্ড ঘটনাটা একটু শুনি। ঘটনাটা শুনেছি আমি আমার বড় ভাইয়ের এক বন্ধুর কাছ থেকে। তো ভাইয়ার নাম ছিল তানিশ।
ভাইয়ার বাবা কোনো একটা নির্বাচনী ইস্যুর জন্য বিক্রমপুরে তার নির্বাচনী প্রচারণার কাজে গিয়েছিলেন। তো এই কাজের জন্য তিনি তার ছেলেকে নিয়ে গেছিলেন। তো এই নির্বাচনী প্রচারণার কাজে আমরা যেটা দেখি যে অনেক রাত হয়ে যায়, মানে অনেক সারাদিন ব্যাপী অনেক খাটাখাটনি করা লাগে। তো অনেক রাত হয়ে যায় একটা পর্যায়ে। আর দানেশ ভাইয়ের পরদিন সকালবেলা অনেক জরুরি কাজ ছিল, সেজন্য তার মানে ঢাকায় ফেরাটা আর্জেন্ট ছিল। কিন্তু ভাইয়ার বাবা ভাইয়াকে ঢাকায় ব্যাক করতে দিবে না, কেননা রাত্রেবেলা তো দেখা যায় যে আসলে অনেক সময় অনেক কিছু ঘটে, ডাকাতি হতে পারে বা খুন খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। বাট ভাইয়া নাছোড়বান্দা, ভাইয়া মোটরসাইকেল যোগে এসেছিলেন, উনি মোটরসাইকেলেই আবার যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তো ভাইয়ার বাবা আর উপায়ন্তর না পেয়ে ভাইয়ের সাথে একটা লোক পাঠিয়ে দিলেন, এই স্থানীয় একটা লোক ছিল, লোক পাঠিয়ে দিলেন। তো ভাইয়া মোটরসাইকেল চালাচ্ছে, পিছনে লোকটা ছিল। তো হঠাৎ করে লোকটা বললো যে দানেশ ভাই, এইটা আপনি কোন জায়গায় দিয়ে এলেন? দানেশ ভাই বললো যে কেন, আমি তো সচরাচর এই ওয়েটে ইউজ করি ঢাকা থেকে বিক্রমপুর আসার জন্য, বিক্রমপুর থেকে ঢাকায় যাওয়ার জন্য। সকালবেলা আসি, সন্ধ্যাবেলা চলে যাই। আসলে ব্যাপারটা হয়েছিল কি, তার কখনো এত রাত হয়নি, মানে ওই দিন যত রাত হয়ে গেছিল। আর তারা ততক্ষণে লোকালয় থেকে অনেক দূরে চলে গেছে। তো লোকটা তখন বললো যে, দানেশ ভাই বললো যে কেন আপনি এই কোয়েশ্চেন করতেছেন, কেন এই রাস্তা দিয়ে আসলে সমস্যাটা কি? তখন লোকটা বললো যে আসলে আমি তো ভাই সত্য মিথ্যা জানি না, বাট স্থানীয় মানুষরা বলে যে সামনে একটা শ্মশান ঘাট আছে, এই শ্মশান ঘাটে অনেক রাত 12টা-1টার পরে অনেক মানে অমঙ্গলজনক ব্যাপার স্যাপার ঘটে, অশুভ ব্যাপার স্যাপার ঘটে। তো এটা শুনে দানেশ ভাইয়া অতটা করেনি, মানে গুরুত্ব দেয়নি। মফস্বল শহরের মানুষ কি না কি শুনে, লোক মুখের কথা শুনে বিশ্বাস করছে এইটা। তো এইভাবে তার মোটরসাইকেল চালাচ্ছে ভাইয়া। তো তারা তো আগেই বলেছি লোকালয় থেকে অনেক দূরে চলে এসেছে, কেননা একটা সময় বাতি জ্বলছিল বা মানুষজনের চলাচল দেখছিলেন, এখন নাই, পুরা নিস্তব্ধতা, শীতের রাত। তো রাস্তায় তাদের বাইক চলছে, দানেশ ভাইয়ের সামনে, পিছনে লোকটি। তো হঠাৎ করে একটা কান্নার শব্দ যেন ভেসে ভেসে আসছে, নারী কণ্ঠ। গ্রাম অঞ্চলে কেউ মারা গেলে যখন একজন আহাজারি করে কাঁদে, ব্যাপারটা ঠিক নারী কণ্ঠর যে মানে কান্নার শটটা ছিল, সে টোনটা ছিল সেরকম। দানেশ ভাইয়া তো ভয় পেয়ে গেলেন যে আসলে কি ব্যাপার, এখানে তো কোনো লোকালয় নেই, মানে লোকালয় নেই, এখানে কান্নার শব্দটা আসলো কোথেকে? নারী কণ্ঠটা ঠিক যেন পিছে পিছে ভেসে ভেসে আসছে, ঠিক যেন মানে ভাইয়া বাইকটা থামালেই যেন দেখতে পাবেন যে কান্নার সোর্সটা আসলে কোথায়। এভাবে চলতে চলতে একটা পর্যায়ে নারী কণ্ঠের সাথে যুক্ত হলো পুরুষ কণ্ঠ। একটা পুরুষ কাঁদছে, ঠিক সেই রকম টোনই কাঁদছে আহাজারি করে। তো মানে মোট মিলিয়ে ব্যাপারটা খুব অপার্থিব হয়ে গেল যে নারী পুরুষ কণ্ঠ একসাথে কাঁদছে। আর ভাইয়া পিছনের লোকটি ভাইয়াকে শক্ত করে জুটেছে। ও সরি, এখানে একটা কথা স্কিপ করে গেছি আমি, যে লোকটি ভাইয়াকে বলেছিলেন যে দানেশ ভাই, আপনার একটা কথা কয়ে রাখি, যদি আপনি এরকম কোন শব্দ শুনেন যে, তাহলে আপনি বাইক থামাবেন না, আপনি ডানে বামে তাকাবেন না, আপনি পিছেও তাকাবেন না, এমনকি আমি যদি আপনার ডাকও দিই, আপনি আমার ডাকও শুনবেন না। তো এই পর্যায়ে দানেশ ভাই তো প্রচন্ড ভয় পেলেন। লোকটা ভাইয়াকে আরো শক্ত করে ধরলো, যেন একটা সতর্কবাণী দিয়ে দিল যে আপনাকে যেটা বলছি ওটা শুনেন, আপনি সামনে শুধু সামনে তাকে আপনি বাইক চালান, আপনি ডানে বামে পিছে কোথাও তাকাবেন না। এভাবে কান্নার শব্দটা বাড়তে লাগলো। আমি বলেছিলাম নারী কণ্ঠ পুরুষ কণ্ঠ, এভাবে আস্তে আস্তে যেন মানুষের সংখ্যা বাড়ছে, যে আস্তে আস্তে ব্যাপারটা এমন হয়ে গেল যে একটা পরিবারে যখন কেউ মারা যায় তখন সবাই মিলে একত্রে কাঁদলে যে রোল উঠে কান্নার, ব্যাপারটা ঠিক সেরকম একটা হয়ে গেল। মানে মোট মিলিয়ে তো ব্যাপারটা মানে বুঝতেই পারছেন কিরকম একটা মানে একটা অপার্থিব পরিবেশের সৃষ্টি হয়ে যায়। তো কান্নার শব্দ ভেসে ভেসে আসছে, থেকে থেকে ভেসে আসছে। ভাইয়া তো প্রচন্ড ভয় পাওয়া সত্ত্বেও সে মোটরসাইকেল স্পিড আপ করতে পারছে না, কেননা শীতের রাত ছিল, যথেষ্ট কুয়াশা ছিল। একটা মধ্যম গতিতে মোটরসাইকেল চালাতে হচ্ছে, যদি গতি বেশি হয় দুর্ঘটনার সম্ভাবনা যে কোনো সময় ঘটতে পারে। তো এই ঘটনাটা ঘটেছে প্রায় 7-8 মিনিটের মতো। কান্নার শব্দ এই 7-8 মিনিটের মধ্যে
ঠিক 5-6 মিনিটের সময় হঠাৎ করে ভাইয়া ফিল করলো যে তার মোটরসাইকেলের গতির সাথে তার ঠিক ডানে যেন অজস্র মানুষের পায়ের শব্দ করছে, মানে মোটরসাইকেলের গতির সাথেই তাদের পদক্ষেপ চলছে। আচ্ছা, ব্যাপারটা এরকম পদক্ষেপ শুধু চলছি না, তার মধ্যে হালকা গুনগুন শব্দ শুনছি, যেন কোন পুরোহিত মন্ত্র পড়ছে, এরকম একটা ব্যাপার স্যাপার। ভাইয়া আমাকে বলেছিল যে ঘটনাটা, যে ভাইয়া যখন ঘটনাটা ডিসক্রাইব করছিল তখন বলছিল যে হ্যাঁ শবযাত্রা, তো যদি আমরা শবযাত্রা ধরি ব্যাপারটা এরকমই যে অনেক লাশ নিয়ে যখন যায়, লাশ নিয়ে যায় তখন হয়তো সামনে একজন পুরোহিত লিড করে, সে বলে এভাবে যে মন্ত্র বলে একসাথে অনেক, মানে সেই মোটরসাইকেলের গতির সাথে একসাথে অনেক মানুষ কাঁদছে। পদজন বলেছিলাম কান্নার শব্দটি স্থায়ী হয়েছিল 7-8 মিনিট পর্যন্ত। 7-8 মিনিটের যে 5-6 মিনিট, ওই 5-6 মিনিট মানে মোটমাট 2-3 মিনিট এই পায়ের শব্দের এবং এতটা কাছে ছিল, মানে তার তিনি বলেছিলেন যে ভাইয়া যে মানে মনে হচ্ছিল যে মানুষগুলো যেন ঠিক একদম তার ঘেঁষ দিয়ে হেঁটে যাচ্ছে, গায়ে ঘেঁষ দিয়ে হেঁটে যাচ্ছে, মানে এরকম, মানে একটা ভয়ানক পরিবেশের মধ্য দিয়ে একটা পর্যায়ে আস্তে আস্তে আমি যে বললাম 7-8 মিনিট শেষে কান্নার শব্দ থেমে আসলো, পদক্ষেপের শব্দ মন্থর হয়ে গেল, এবং একটা পর্যায়ে ভাইয়া পিছনে যে লোকটা ছিলেন তিনি তো দেখতে পেলেন সামনে একটা লাইট দেখতে পেলেন, লাইট দেখে উনারা বুঝতে পারলেন যে হ্যাঁ হয়তোবা আমার জায়গাটা ফেল হয়ে আসছে। তো এই ঘটনার পর ভাইয়া আসলে অনেক অসুস্থ হয়ে যায়। ঘটনাটা ঘটেছিল অ্যাপ্রক্সিমেটলি 1.5 বছর আগে। ভাইয়া ঘটনাটি আমাকে বলেছে এই 5-6 মাস আগে। এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ অংশু, আবার আপনার কাছে ফিরে আসবো। আপাতত আমরা আরেকটা ঘটনায় যাই। হ্যালো লিসেনার্স, আমি তুষার বলছি। আমার যে ঘটনাটা, সেই ঘটনাটা আমার এক ফ্রেন্ডের। আমার ফ্রেন্ডের নাম হচ্ছে শ্যামলী। তো সে আমাকে যেভাবে বলেছে সেভাবে বলছি আর কি। তো আমার ফ্রেন্ডের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে। ওর এক ফ্রেন্ড আছে, ঘটনা বেশ আগের। ওর এক ফ্রেন্ড আসে, বাবার চাকরি বদলি হয়ে যাওয়ার কারণে ওকে আসতে হয়, মানে ওই ফ্রেন্ডকে কিশোরগঞ্জে আসতে হয়। তো ওই ফ্রেন্ডটা তখন, ওর ফ্রেন্ডের মা ছোটবেলায় মারা যাওয়ার পর ওর বাবার ওয়াইফ মারা যাওয়ার পর আর বিয়ে করেনি। তো দেন তার বিয়ের কথা চলছে, আর এদিকে ওই ছোট মেয়েটা ওর মা না ঠিক অ্যাকচুয়ালি একটা মহিলাকে প্রায় সে নিজে দেখে, যে মহিলাটার চেহারা দেখা যায় না, সাদা কাপড় পরে আসে এবং তার চুলগুলো মাথার সামনে দিয়ে থাকে, তার চেহারা দেখা যায় না। আচ্ছা, তো এই মেয়েটা এই কথাটা খুব নর্মালি দেখে। সে ভাবে যে সে যেমন দেখছে এই মহিলাকে অন্য সবাই সেভাবেই দেখছে। তো সেই স্কুলে যাচ্ছে, ক্লাস করছে, একইভাবে সে মহিলাটাকে পাশে দেখছে, মহিলাটা এক দৃষ্টিতে তার সাথে বসে ক্লাস করছে, সবই নর্মাল। তো সেও খুব নর্মালি নিচ্ছে। তো একদিন হঠাৎ রাতে তার ঘুম ভেঙে দেখে যে তার হাতটা ওই মহিলার চুলের উপর। তো এত রাতে একটা বাচ্চা মেয়ে এরকম একটা ব্যাপার দেখে খুব ভয় পেয়ে খুব চিল্লাচিল্লি শুরু করে। তো তার চিল্লাচিল্লিতে তার পরিবারের সবাই তার কাছে চলে এসে তাকে জিজ্ঞেস করে। দেন সে বলে যে আমি এরকম একটা মহিলা দেখেছি, এরকম ফিগার, এরকম চুল সামনে পড়ে আসে। তার এই কথা, বাচ্চা মানুষের এই কথা কেউ আসলে বিশ্বাস করে না। তো বিশ্বাস না করার কারণে সেও মোটামুটি মনক্ষুণ্ণ হয়। সে যতই বলছে তার কথা কেউই শুনছে না। তো সেও ব্যাপারটা নর্মালি নিতে লাগলো। এভাবে কয়েকদিন গেল। তো একদিন তারা সব, ওই বাচ্চা মেয়েটা তার ফ্রেন্ডরা মিলে লুকোচুরি খেলছে। তো লুকোচুরি খেলার যে পরিবেশটা ছিল, মানে যার বাসায় তারা লুকোচুরি খেলছিল, সেই বাসায় একটা নতুন ওয়ার্ড্রোব নিয়ে আসে, যার একটা ডালা থাকে হোয়াট এভার। তো ওরা ওই মেয়েটা এবং তার এক ফ্রেন্ড মিলে ঠিক করে যে এরা দুজন ওয়ার্ড্রোবের ওই ডালার ভেতরে লুকিয়ে থাকবে, এবং একটা সার্টেন টাইমে ওর ফ্রেন্ডটা ওকে তালা বন্ধ করে চলে যাবে যাতে কেউ ওকে দেখতে না পায়। তো যেভাবে তারা প্ল্যান করলো সেভাবে তারা ঢোকার পর দুই ফ্রেন্ডই দেখলো তাদের দুজনের মাঝখানে ওই মহিলাটা বসে আছে, এবং একটা সার্টেন টাইমে ওই মহিলাটা ওর ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে ওয়ার্ড্রোব থেকে বের করে দিল, আর ওই মেয়েটা ছিটকে বাইরে পড়লো। তো চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। ড্রয়ারের মধ্যেই দেখতে পেলেন যে ওই মহিলাটাকে? জি, ড্রয়ার, দুজনই একসাথে ওই মহিলাকে ড্রয়ারের ভিতর, 3 জন একসাথে বসে আছে এমন ভাবে দেখতে পেল। তো দুজনই খুব ভয় পেয়ে যখন চিল্লাচিল্লি করলো, তো ওই মহিলাটা ওকে ধাক্কা দিয়ে বের করে দিল।
বের করে দেওয়ার পর চিল্লাচিল্লি হলো, বাসার মানুষজন আসলো, আসার পরে ওই ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো কি হয়েছে, ফ্রেন্ড তখন পুরো ঘটনাটা বললো। বলার পরে তখন ওর কথাটা সবাই বিশ্বাস করলো, কারণ একই জিনিস দুজন দেখেছে, এই কারণে বিশ্বাসযোগ্যতা বেড়ে গেছে। তো সবার কাছে ব্যাপারটা বিশ্বাসযোগ্যতা হওয়ার কারণে ওই যে মেয়েটা যে প্রায় দেখতো তাকে 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 দেখানোর জন্য একটা তান্ত্রিক ডাকা হলো আর কি। তো তান্ত্রিক মোটামুটি দেখলো, দেখার পরে যেটা বললো সেটা হচ্ছে যে তাকে একটা ভালো আত্মা তার উপর ভর করেছে, ভর করা না ঠিক, তার সাথে সাথে থাকে, তাকে খুব পছন্দ করে। এবং তান্ত্রিক বললো যে এই আত্মাটা হচ্ছে তার মৃত মায়ের আত্মা, মা তাকে খুব ভালোবাসে, এই কারণে তাকে ছেড়ে যেতে পারে না। তো এখন সে তার কোনো ক্ষতি করবে না, কিন্তু তার যদি কেউ ক্ষতি করতে আসে সেটা সে প্রোটেক্ট করবে। তো এইভাবে এখন ওই বাচ্চা মেয়েটার ফ্রেন্ডরা, সরি প্যারেন্টস মিন্স বাবা, আত্মীয় স্বজন, ওরা বলছে যে এটা দরকার নাই, আমার মেয়ের সাথে এরকম আত্মার দরকার নাই, তো আপনি যদি কিছু করে সামহাও একে সরিয়ে নিতে পারেন সেটা বেটার হয়। তো তান্ত্রিক মোটামুটি তার ওয়েতে 4 রাস্তার মোড়ে নিয়ে গোসল করানো, তাবিজ কবজ করা, এরকম অনেক কিছু করে এট লাস্ট তাকে তার মেয়েটার কাছ থেকে তার মায়ের যে আত্মাটা সেটাকে সরিয়ে নেয়। এরপর থেকে মেয়েটা সাধারণত আর কোনো ওইরকম কোনো কিছু দেখেনি। অলরাইট, আমরা যে ঘটনাটা পড়ছিলাম শুনছিলাম, আসলে সেই ঘটনাটা আমি আর একটু সংক্ষেপে বলি। আসলেই মানে এই ছোট্ট মেয়েটি সবসময় একটা মানুষকে দেখতো, যে মানুষটি মানে এরকম ধরনের একটা ব্যাপার ছিল যে সবসময় সাদা একটা পোশাক পরা একটা মহিলাকে সে দেখতে পেত, কেউ হয়তো বিশ্বাস করতো না তার কথা। একদিন দেখা গেল যে দুইজন মিলে একসঙ্গে দেখলো। আসলেই মানে বাচ্চারা খেলতে গিয়ে বা কোনো সময় যদি আপনি এরকম দেখেন যে ওয়ার্ড্রপের ভেতরে একটা মানুষ, তাহলে আপনার কেমন লাগবে? আসলে অনেক ভয় লাগার কথা। এনিওয়েজ, দেবাশিস খুলনা থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে মাহির সিলেট থেকে SMS করেছেন, তার ভাল লাগছে। আমাদেরকে মশিউর SMS করেছেন, আমাদেরকে চিটাগং থেকে। আচ্ছা না, মশিউর আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন সামনে মেডিকেল এক্সাম, তারপরেও তিনি ভূত FM শুনছেন। আমাকে তাসলিমা SMS করেছেন, তাসলিমা নাদিয়া চিটাগং থেকে, তার ভয় লাগছে। চুমকি আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে SMSটা দয়া করে পড়বেন। এছাড়াও আমাদের SMS করেছেন আব্দুল্লাহ রাসেল, আচ্ছা আব্দুল্লাহ আমাদের SMS করেছেন, পাইসা আমাদের SMS করেছেন, মুর্তজা আমাদের SMS করেছেন মোনায়েম চট্টগ্রাম থেকে, এবং আমাদেরকে SMS করেছেন পিয়া। জিজ্ঞেস করেছেন যে আজ ভূত এফএমটা অনেক 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 কি যেন বলছেন, আমি ঠিক বুঝতে পারছি না, মানে সম্ভবত স্পেলিং মিস্টেক আছে, মানে অনেক ভোরের হতেছে এরকম টাইপের কিছুটা লিখেছেন তিনি। তামিম আমাদের খুলনা থেকে লিখেছেন যে অনেক SMS পাঠানো হয়েছে, তারপরেও তিনি বলছেন যে SMS তার পড়া হচ্ছে না কেন। ভূত এফএম আমাদের SMS করেছেন, নামি ভূত এফএম লিখেছেন যে আঞ্জুম আহমেদ, তিনি SMS করেছেন আমাদেরকে। এছাড়াও আমাদেরকে অনন্যা এবং মৌসুমী SMS করেছেন জেনিত, SMS করেছেন বিজয়, তুহিন আমাদের SMS করেছেন, মাসুদ খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে পাপ্পা, এছাড়াও সাইদ সহ আরো অনেকে যারা SMS করতে চাচ্ছেন কিন্তু নিয়মটি জানেন না, তাদের জন্য বলছি যে মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা নতুন আরেকটা ঘটনায় যাব এবং আমরা ওই যে বলছিলাম যে আপনাদেরকে যে অর্ধ মানুষ দেখা যায়, আমাদের সঙ্গে আরো একজন উপস্থিত আছেন। আপনার নামটা একটু বলবেন? হ্যালো লিসেনার্স, আমার নাম মিনহাজ, আমি সেগুনবাগিচা থেকে এসেছি। ওর একটা খুব ছোট্ট একটা ঘটনা আছে, সেই ঘটনাটা একটু শুনি। এই ঘটনাটা আমার বন্ধুর। আমরা আসলে একসাথে মাদ্রাসায় পড়তাম, তো মাদ্রাসার পাশে একটি তাল গাছ ছিল। তো সেই তাল গাছ থেকে যে তালগুলো পড়তো সেগুলো আসলে মসজিদের ভিতরে, বাউন্ডারির ভিতরে পড়তো। যে আগে পেতো তালটা তারই হতো। সো একদিন এশার নামাজের সময় একটি তাল পড়লো, পড়ার পরে আমি আমার ফ্রেন্ড সবাই দৌড় দিলাম। তো ফ্রেন্ড সেই তালটার কাছে আগে পৌঁছে গেল, মানে সে যখনই তালটা উঠালো সাথে সাথে আরেকটি তাল খুব প্রচন্ড বেগে তার দিকে পড়লো, বাট সামহাও সে ওটাকে এসকেপ করতে পারলো। দেন আমাদের যে হুজুর ছিলেন মাদ্রাসা, সে তাকে ওখান থেকে সরে যেতে বললো, তাড়াতাড়ি সে সরে গেল। বাট মেইন কাহিনীটা ঘটলো এরপরে রাত্রে। সে বোর্ডিং এ থাকতো, সে বোর্ডিং এ ঘুমিয়েছিল, হঠাৎ একটি চাপা শব্দে তার ঘুম ভেঙে যায়। শব্দটি ছিল বারান্দার দরজা খোলার। আর আগে বলি, বারান্দার পাশে একটি খুব ছোট গলি মতো ছিল। ওই গলিতে মানে শোনা যায় যে প্রায় মাথার খুলি বা মানুষের কঙ্কাল এগুলো পাওয়া যেত, বিভিন্ন হাড়গোড়। ওই গলিতে সাধারণত আসা যাওয়া করতো না। দেন ওই
দরজাটা খোলা পরে সে তার এক চোখ খুলে দেখে যে একটি মানুষ ঢুকছে। ঢোকার পরে সে ফার্স্টে দেখে পুরো একটি মানুষ, বাট যখন সে ভালো মতো খেয়াল করে তখন সে দেখে যে আসলে মানুষটির জাস্ট কোমর পর্যন্ত আছে, বাট এর নিচের অংশটুকু তার নেই। আমরা একটু আগে এরকম একটা ঘটনা শুনেছি, আপনিও নিশ্চয়ই বাইরে থেকে শুনেছেন জিনিসটা, যে মানুষটির নিচের অংশটি নেই। বাট ও খুব সাহসিকতার সাথে সে ঘুমের ভান ধরে পড়ে থাকে, বাট সে জেগেছিল, বাট সে তার চোখ বন্ধ করে রাখে। এরপরে যেটা হয় যে অর্ধ মানুষটি ছিল সেটি পুরোপুরি তার উপরে এসে পড়ে, একদম কাছাকাছি এসে অনেকক্ষণ তার উপরে ভেসে থাকে, বাট সে চোখ খোলেনি। তারপরে যেটা হয় যে ওই অর্ধ মানুষটি তার বুকের কাছে একটি খামচি দেয়, খামচিটা 4 আঙ্গুলের। আমরা সবাই খামচিটা দেখেছি। খামচিটা দেওয়ার পরে ওই অর্ধ মানুষটি চলে যায়। তারপরে এরপরের দিন ঢাকা অন্য এক জায়গা থেকে হুজুর আসে, জিন হুজুর। সেই জিন হুজুর এসে দেন বলে যে একটি খারাপ জিন নজর পড়েছে তার উপরে। তারপরে তাকে পানি পড়া দেওয়া হয়, এরপরে সে সুস্থ হয়ে যায়। আমরা তারপরের ঘটনায় চলে যাই, দেরি করবো না, যেহেতু অনেক এখনো ঘটনা বাকি আছে। ছোট্ট যে ঘটনাটা সেটাই বলেন, শুরু করেন সেটা দিয়ে, পরে সময় পেলে আমরা আবার। আমার নাম সোহান, সেগুনবাগিচা থেকে আসছি। আচ্ছা, আমি যে ঘটনা বলবো সেটা হচ্ছে আমার ছোট ভাই শিশির এক্সপিরিয়েন্স। তো যেটা হয়েছে যে একদিন রাতে কোচিং করে আসতেছিলাম, 10:30 বাজবে। তো আসার সময় যেটা হয় যে আমার শিশির ছোট ভাইয়ের ফ্রেন্ড বলে যে ভাইয়া তোমার ছোট ভাইয়ের কি অবস্থা এখন? আমি বললাম কি হয়েছে? বলে যে না, আমাদের সাথে একটা বাজি ধরছিল, তো এটা করতে গিয়ে সে দৌড়ে পালাই গেল কাঁদতে কাঁদতে, কিছু বললো না আমাদেরকে। তো আমি সাথে সাথে দৌড়ে যাই, বাসা থেকে নিচে থেকে ওকে ডাক দেই, তো নামে। তো আমি বলছি কি হয়েছে? তো এইভাবে ঘটনাটা বর্ণনা করে এইভাবে যে সে কোনো কারণে একটা বাজি ধরে ফ্রেন্ডদের সাথে। তো আমাদের যে স্কুল মাঠ আছে, স্কুল মাঠে আমরা আগেও যেটা শুনছি এখানে অনেক ঘটনা হয় যেটা, আর এখানে না একটা মেয়ে সুইসাইড করছে অনেক আগে। তারপরে এখানে অনেক ঘটনা ঘটছে, অনেককে নাকি থাপ্পড়ও দেওয়া হয়েছে, এরকম ঘটনা আছে। তো সে 10টা বাজে বেড ধরে নামে, তো পুরো নামে নেই, ঝুলন্ত অবস্থায় পেছনে তার মনে হয় যখন সে মাঠে লাফ দিবে এমন টাইমে তার মনে হচ্ছে পেছনে কিছু আছে। তো সে যখন ঘোরার পর দেখে যে একটা মেয়ে খাটো কালো করে সাদা একটা জুব্বার মতো পরা, চুলগুলো এলোমেলো খোলা, সে গেটের উপর অবস্থা যে দুটা স্কুলের মাঝে একটা গেট আছে, ওই গলিটার ভিতরেই আমরা শুনি যে জায়গাটা খারাপ, ওই গেটের উপর কাটা দেওয়া, ওই কাটার উপরে দাঁড়ানো, অস্বাভাবিকভাবে দাঁড়ানো, এবং সে মাথা ঝুলাচ্ছে। ও বললো যেটা যে জিকির, আমার কাছে মনে হচ্ছে জিকির করতেছে। তো সে দেখার সাথে সাথে সে পড়ে যায়, খুব জোরে পড়ে, সে আঘাত পায় অনেক। এরপরও ভয়ে সে কোন রকম টপকে আবার যায়। ওই অবস্থায় সে কাঁদতে কাঁদতে দৌড়টা দেয়। তো তার কোনো থাকে না, সে কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে ডাইরেক্ট বাসায় চলে যায়। তারপর আমি এটা দেখার পর আমি বলতে ফাইলামি করতেছে। তো ওকে আমি ওর বুকে হাত দিই, তখন খুব মারাত্মক অবস্থা। পরে দাদিকে ব্যাপারটা বলি, তো উনি মুরব্বী মানুষ, ওনারা ভালো বুঝে। তো উনি বলছে ঝেড়ে টেড়ে দেয়, আর বলছে যে পরদিন ওকে নিয়ে যাবে ঝাড়াইতে। তো ব্যাপার আরো বেশি ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ওকে যখন নিয়ে যায়, আমার ফুপু নিয়ে যায়, তো এটা হোসেন দালানে নিয়ে যায় সিয়া মসজিদে আর কি, যেটা তো ইমামকে আমার ফুপু বলে যে ও ভয় পাইছে, ওকে একটু ছেড়ে দেয়। তখনই ওর দিকে তাকিয়ে ইমামের এভাবে বলে যে तुझे हिंदी बोलता থাকে যে तुझे पहचान लिया तू दूर रहे उससे, दूर रहे, मैदान में हुआ मैं सब देख चुका हूँ, मैदान में हुआ तू उससे दूर रहे। এটা বলে ওকে আর বলছে যে ওই মেয়েটা নাকি যে সুইসাইড করছে, ওই মেয়েটাই যাকে দেখছে সেই মেয়েটা যাতে আমরা শুনতাম যে সুইসাইড করছে, এতদিন শুনে আসছিলাম। আর এই মেয়েটা এরকম করার কারণ আসলে সে জিকির করতেছিল না, সে দেওয়ালে তার মাথা পেটাচ্ছিল, আর সে নাকি সে অনুশোচনা করতেছিল, তার সুইসাইড যে করেছে সবসময় এখানে করে, কিন্তু কেউ দেখে না, কখনো দেখে নাই। কিন্তু আনফর্চুনেটলি সে দেখে ফেলছে, আর যেহেতু দেখে ফেলছে সে নাকি তার উপর নজরে পড়ছে। তো সে যদি ওই এরিয়া আশেপাশে যায় তাহলে তার সমস্যা হতে পারে। তার যেটা হুজুরের ভাষ্য মতে সে অনুশোচনার জন্য ওখানে এসেছিল। সে না, ওইখানে যে ও সুইসাইড করছে ওইখানে, এবং সে ওইখানেই অবস্থান করে, এবং সে ওইখানেই সারা জীবন এভাবে অনুশোচনা করে যায়।
আচ্ছা, এবং পরে আপনার ভাইয়া এখন সুস্থ আছেন? সুস্থ আছে। পরে যেটা হয় যে পরে বাসায় যেটা হয় তাকে বলা হয় যে হুজুরের এলাকা হুজুর থেকে তাবিজ নিতে। তো তাবিজ নেওয়া হয়, তাবিজ সে পরে রাতে যখন ঘুমায় সকালে উঠে তার গলায় তাবিজ পাওয়া যায় না। মানে ব্যাপারটা হচ্ছে ওর ব্যাপার তাবিজটা নাই। সে নিজে খোলে না নিশ্চয়ই? না না, সে ঘুমাতে উঠছে পাইনি, আম্মুকে বলে, আম্মু অনেক খুঁজে হচ্ছে পাইনি। তো যেটা ওবার হুজুরকে বলে তো ভাবছে হারিয়ে গেছে, বাচ্চা মানুষ রাখতে পারেনি, গলায় ছিল। তো পরে আবার আরেকটা তাবিজ আনা হয়, ওইটা এনে আম্মু নিজের হাতে ওয়ার্ড্রফের উপর রাখে যে সে গোসল করে পড়বে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই তাবিজটাও আর পাওয়া যায়নি। পরে আবার এরপরে পরপরই একদিন পরে থার্ড ডে আম্মু হাতে একটা বিশাল বড় একটা হাতে লম্বা কাটা দাগ দেখা যায়। সকালে ঘুম থেকে উঠে কাটা দাগ একটা লম্বা মানে খামচি দাগ, 1 আঙ্গুলের দাগ দেখা যায়। তো ওইটা মানে ওই ঘটনা পরপরই এরকম এটা শুরু হয়, ব্যাপারটা মানে র্যাপিডলি শুরু হয়েছে। তারপরে এরপর দেখা যায় আমি যখন রাতে পড়তাম, যে আমার এইচএসসি পরীক্ষার মানে 2-3 দিন আগে ঘটনা, এটা পড়ার সময় নুপুরের আওয়াজ শুনতে পেতাম আপনাদের বাসাতে। তারপর থেকে এরকম হয় শুরু হয়ে গেছে। তারপর থেকে তো দেখা যাচ্ছে যে পাখি করে পড়ে যাচ্ছে, তো বাসি দুটি তো হতে পারে। হ্যাঁ, তো এরকম মানে খুব বিকট ভাবে পড়ে, মানে সবকিছু পড়ে যাচ্ছে। তো মানে ওই ঘটনা পরেই মানে সমস্ত ঘটনা ঘটে, এটা ঘটে। তো এই তারপরে আম্মু হুজুর পরে ঘরটা বাঁধানো হয়। বাঁধানোর পরে নিশ্চয়ই কোনো সমস্যা হয় না, বাট ওকে বলছে যে ওই মাঠ থেকে দূরে এড়িয়ে চলতে, যতটা সম্ভব দূরে থাকে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আরো একজনকে, যদিও আপনারা দেখতে পাচ্ছেন না। আপনার নামটা বলবেন, কোত্থেকে এসেছেন? হ্যাঁ লিসেনার, আমি জন, আমি মহাখালী থেকে এসেছি। আমি যে ঘটনাটা বলছি তার এই মাসে প্রথম দিকেই ঘটে যাওয়া, এটা আমার জীবনে। তো এবার আমার ছোটবেলা ইংল্যান্ড থেকে আসি ঈদের কিছু আগে। তো ছোটবেলা আসার কারণে ফ্যামিলিগতভাবে ডিসিশনটা হয় যে নানা বাড়িতে সবাই একসাথে ঈদ করবে, কিন্তু মোটামুটি 3 বছর পর তিনি আসলেন। তো সবাই যাওয়া হয় নানা বাড়িতে। নানা বাড়িটা কোথায়? নানা বাড়িটা হচ্ছে আমাদের রাজশাহী শহরে সাহেব বাজারের ওখানে। আচ্ছা। তো এখন ওখানে যাওয়ার পর যেহেতু মানুষ অনেক বেশি হয়ে গেছে, আমার নানার যে আগের বাড়িটা, আদি বাড়িটা, তো ওখানে একটু ঘুমাতে গেলে সবাই একটু প্রবলেম হয়ে যায়। ঠিক পাশে আমার নানার একটা জায়গা ছিল, তো রিসেন্টলি মামা ওখানে একটা বাড়ি বানিয়েছে, 3 তলার একটা বিল্ডিং। তো ওই বিল্ডিং পুরাটাই ভাড়া দেওয়া, 3 তলায় জাস্ট একটা রুম আর একটা অ্যাটাচ বাথ আছে তার সাথে, সেটা শুধু ভাড়া দেওয়া হয়নি। সচরাচর যখন গেস্ট যায় তারাই এই রুমটা থাকে। যেহেতু অনেক রুম, অনেক মানুষ, আমি আমার আরো কিছু ছোট ভাই কাজিন টাজিন নিয়ে আমরা ওই রুমে থাকি। তো প্রতিদিন সম্ভবত রাতে যেটা হয়, আমি ঘুমানোর আগে আমার মামাতো ভাই আনাস, ও প্রতি রাতে আমার মাথায় একটু বেনি টেনি কেটে দেয়, মাথাটা ম্যাসেজ করে দেয়। তো 3 তারিখ রাতে যেটা হয়, ওর হাতে একটু প্রবলেম হয়, হাতে একটু ইনফেকশন হতে ও বলে যে ভাই আমি আজকে পারবো না। বললাম আচ্ছা ঠিক আছে ভাই, তোমার হাতে প্রবলেম, তুমি ঘুমিয়ে যাও। ও ঘুমিয়ে যায়, আস্তে আস্তে সবাই ঘুমিয়ে যায়, আমারও ঘুম আসতে আসতে হঠাৎ করে দেখি যে আমার মাথায় আমার ভাই যেভাবে বেনি কাটা, বাট সেরকম না, আঙ্গুলগুলো অনেক ছোট ছোট, খুব একটা বাচ্চা আঙ্গুল। সাথে সাথে মাথাটা ঘুরিয়ে আমার ভাইয়ের দিকে তাকায়, কি হলো, ওর আঙ্গুল তো ছোট হয়ে গেল। পরে দেখি না, ও তো বেহোশ ঘুম, আর ঘুমালে ওর কোনো এমনিতেই সেন্স থাকে না, কি হলো তাহলে। তো আমি মনে করে বললাম হয়তো আমার মনের ভুল বা সাবকনসিয়াস মাইন্ডে আছি, হ্যালুসিনেশন। তো আমি উঠে বসছি, তখনও দেখি র্যান্ডমলি আমার মাথায় বেনি কাটা হচ্ছে। আমি রুমে চারপাশে তাকাচ্ছি, যেটা যেভাবে ছিল সেভাবে আছে, আমার পাশে পানির বোতলটাও আছে, সবকিছু ঠিকঠাক। তো আমি অবাক হলাম, তাহলে এটা কেমন হচ্ছে। তেনি আমি ভাবতেছি, আমি যতই ডিপলি ভাবছি এটা কেন হচ্ছে, যতই ডিপলি ভাবছি তত ওই বেনি কাটা হাতটার মধ্যে বিরক্তি চলে আসছে। কিন্তু বেনি কাটছে বাট খুব বিরক্তি নিয়ে তখনও কেটে যাচ্ছে, ঠিক পছন্দ করছে না, ব্যথাটা দিচ্ছে, এরকম জোর করছে না, বাট অভক্তি নিয়ে কাজটা করছে। অভক্তি নিয়ে সে র্যান্ডমলি করে যাচ্ছে। এরকম হতে 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 আমি একসময় একটু ঘুমিয়ে পড়লাম। তো আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো বসেছিলাম, তারপর শুয়ে পড়লাম। শুয়ে এবার আমি মাথায় এবার নিজে একটু হাত দিলাম। এর মধ্যে আরো ঘটনা ছিল, বেনিটা জাস্ট স্পেসিফিক মাথার বাম পাশে উপরের দিকে হচ্ছিল। তো আমি যখন শুয়ে পড়লাম তখনও হচ্ছে, তো ওই বিরক্তি ভাবটা আছে। এবার ফাইনাল আমি মাথায় একটু হাত দিলাম, দেখি কি হচ্ছে আসলে। যখন আমি হাত দিলাম তার থেকে 30 বা 35 সেকেন্ডের ভিতরে বেনি কাটাটা বন্ধ হয়ে যায়। বেনি কাটাটা বন্ধ হয়ে যায়, তখন আমি বুঝতে পারলাম না কেন, নিজে নিজে বরাবর ঘুমিয়ে গেলাম। তার মধ্যে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, এই রুমে অনেকে অনেক সময় থেকেছে, গেস্টরা গেলেই থাকে, বাট কোনোদিনই কারো কোনো প্রবলেম হয়নি। ওইটা একদিনই হলো, পর আরো 2-3 দিন রাতে থাকা হয়েছে, বাট কোনোদিনই কারো কোনো প্রবলেম হয়নি। পরে যখন ঢাকায় আসলাম, আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মুকে বললাম যে আম্মা এরকম রাতে একদিন হয়েছে। তো আম্মা বললো না, এরকম তো কোনোদিন এরকম জায়গায় মানে উইয়ার টাইপের কিছুই হয়নি।
তো এবার আম্মা এমনিতে বলছিল যে অনেক আগে এই জমিটা, এই বাড়ির জায়গাটা, পুরো জায়গাটা এক হিন্দু পরিবারের ছিল, তারা ব্রাহ্মণ ছিল। তো দেশ বিভাগেরও বেশ পরে তারা তাদের এই জমিটা বিক্রি করে ওই টাকা দিয়ে ইন্ডিয়াতে একটা জমি কিনে তারা এখান থেকে চলে যায়। এর মধ্যে যেটা ঘটনা ছিল যে ওই হিন্দু পরিবারটা সমাজে আরো কারোর সাথে খুব বেশি একটা মিশত না, বাট আমার আম্মাদের সাথে নাম টাম কিছু জানা আছে? হ্যাঁ, এটা বলছি। তো পারিবারিক ভাবে আম্মাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো তারা যেটা করে, ওই হিন্দু পরিবারের ব্রাহ্মণের 4 জন মেয়ে ছিল। তার বড় মেয়ে ছিল ডালিয়া, মেয়ে মেয়ে ধাত্রী, সেজো মেয়ে বুনো, আর ছোট মেয়েটার নাম ছিল শুক্লা। তো তারা যেটা কি করে, হঠাৎ করে জমিটা তারা সেল করে রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে চলে যায়। পরের দিন যখন এমনিতে আশেপাশে আমার আম্মারা যেত, তখন আম্মারা অনেক ছোট ছিল, তখন যে দেখতো যে বাড়িটা একদম খালি, জানলাতে বিভিন্ন জায়গায় চক বা ইট দিয়ে যাতে লেখা বিদায়, চিরবিদায়, এইসব কথা বলে তারা চলে যায়। তো পরবর্তীতে আমার কাছে যেটা ইন্টারেস্টিং মনে হয়েছে, তাদের যে 3-4টা মেয়ে ছিল, 4 জনই ছোট ছিল। তার মধ্যে সেজো মেয়েটার বয়স ছিল 2 থেকে 3 বছরের মতো, আর ওই মেয়েটার নামই ছিল বুনো। পরে আমার কাছে পরে পার্সোনালি খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে এরকম কেন হলো। আর ইন্টারেস্টিং মনে হয় একটা কারণ হলো, আমি এখন ঢাকায় যেখানে থাকি, আমার বাসায় 7 তলায়, তো ওখানে আমি দেখেছি যে আমার ঘরে যদি কেউ ছোট বাচ্চা নিয়ে ঘুমায়, তারা অবজেকশন করে যে এই ঘরে কিছু আছে এবং বাচ্চারা ভয় পায়। ফার্স্টলি সেটা অবজেকশন করে আমার একটা খালা, তারা ছোট ছেলেকে নিয়ে ঘুমাচ্ছে। হঠাৎ করে পরের দিন সকালে বললো, যখন তোমার ঘরে ঘুমাবো না, নাফি রাতে অনেক ভয় পায়। তা আমরা কি অতটা পাত্তা দিইনি, এখনো দিই না। তো পরবর্তীতে আমার ভাবি একজন, সে আমেরিকা যাওয়ার আগে আমাদের বাসায় কিছুদিন ছিল। তো সেও আমাকে একদিন বলছিল যে তোর ঘরে কোনো সমস্যা আছে, কিছু একটা আছে, তোর ঘরে আমি ঘুমাবো না, আমি মামির কাছে যেই ঘুমাই। তো বেসিক্যালি এই কথাটা বলার কারণ হচ্ছে, যেখানে যারা বাচ্চা নিয়ে ঘুমিয়েছে মারা, তারা একটু অবজেকশন দিচ্ছে যে কিছু একটা আছে, বাট আমি কোনোদিনই কোনো কিছু ফিল করিনি, স্টিল নাও না। ওকে, সো এই ছিল ঘটনা। আচ্ছা, আমি একদম লাস্টে একটু অংশ, আপনার যেন লাস্টে একটা ঘটনা ছিল, আমি খুব শুনতে চেয়েছিলাম, কিন্তু আপনি অন্য একটা ঘটনা আমাদেরকে শোনালেন। ওই ঘটনাটা একটু আমাদের বলে শেষ করেন আপনি। তারপরে তার আগে আমরা কিছু SMS পড়বো, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা SMS করেছেন তাদের মধ্যে আছেন ইকবাল, উপশহর সিলেট থেকে। রাব্বি আমাদেরকে SMS করেছেন কাঁঠালবাগান ঢাকা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন সুলতান মাহমুদ, কাদের, সোহাগ, মতিন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন সুলতান। আচ্ছা, আমাদেরকে SMS করেছেন love.com SMS করেছেন, মণি চট্টগ্রাম থেকে SMS করেছেন। এছাড়াও নূর আলম আমাদের SMS করেছেন, মাসুম SMS করেছেন আমাদেরকে, মাসুম, মামুন, বাদশাহ, ফারুক, তারপরে হচ্ছে হাবুর, এরা সবাই খুলনা থেকে SMS করেছেন। দিনার খুলনা থেকে SMS করেছেন, শম্পা SMS করেছেন রাজশাহী থেকে, সোহা আমাদের SMS করেছেন, এবং তিনি ঢাকা থেকে চিটাগাং যাচ্ছেন, বাসের মধ্যে আছেন। সো আমার মনে হয় যে অনেক এনজয় করছেন। এছাড়া আমাদেরকে ব্যাটন SMS করেছেন ইমন বাড্ডা থেকে, বনি রাজশাহী থেকে আমাদের SMS করেছেন। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে ফাইজুল্লাহ মাহমুদ SMS করেছেন ইমরান SMS করেছেন, ইস্তিয়াক, রাব্বি SMS করেছেন আমাদেরকে প্রমি রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে বর্ষা SMS করেছেন। এছাড়া মনসুর SMS করেছেন, চয়ন SMS করেছেন তাহমিনা চিটাগং থেকে, মিলন এবং ফয়সাল আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদেরকে শিবলি SMS করেছেন, সম্ভবত তুষারের পরিচিত কেউ। আমাদেরকে সাদ্দাম SMS করেছেন। এছাড়াও মেহেদি SMS করেছেন। তো আমরা শেষ করি না আপনার ঘটনাটা একটু, তারপরে আরো অনেক ঘটনা আছে ইনফ্যাক্ট, এই জন্যই ঘটনাটা এটা শোনা হয়েছিল যে আমার এক বন্ধু রাফিদ তার মার কাছ থেকে। ওকে, আমরা যতটা সম্ভব ছোট করে, হ্যাঁ ছোট করেই বলবো। ওকে, তো ঘটনাটা আন্টির একদম ছোটবেলায় ঘটা। আন্টি গাইবান্ধা সদরে থাকতেন। তো তিনি তার কোনো এক পরীক্ষা শেষে তিনি তার দাদি বাড়িতে বেড়াতে যান। তো দাদি বাড়িতে বেড়াতে গিয়ে তিনি অনেকদিন পর বেড়াতে যান। তখন তিনি শুনতে পারেন যে ওখানে একটা বড় উঠানের সাইডে একটা কুয়া আছে। তো কুয়া সম্পর্কে তিনি নানা রকম গল্প শুনতে পান যে এই কুয়ায় নাকি 1971-এ যে মুক্তিযুদ্ধ হয়েছিল, ওখানে মুক্তিযোদ্ধারা মানুষদেরকে মেরে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, এরকম ব্যাপারটা ছিল। তো সেটা নিয়ে অনেক রকম অপবাদ আছে যে রাত্রেবেলা অনেক কিছু হয়। তো সে পারতপক্ষে মানুষজন রাত্রেবেলা ওই সাইডটা এড়িয়ে চলতো। তো এইভাবে অনেক 2-3 দিন বেশ কয়েকদিন কেটে যায়। তা আন্টি একদিন মধ্যরাতে আন্টির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আন্টি টয়লেটে যাবেন, কিন্তু উনি ভয়ে টয়লেটে যেতে পারছেন না। তার মনে পড়ে গেছে কুয়ার কথা, এবং টয়লেটের ব্যবস্থা সেই কুয়ার ঠিক পাশেই, অনেকটা পাশেই বলা যায়। তো আন্টি টয়লেটে যেতে পারছেন না। তো একটা পর্যায়ে আর সহ্য করা যাচ্ছিল না, উনি টয়লেটে গেলেন, সাহস করেই গেলেন।
তিনি তার টয়লেটে কাজ শেষের পর ও এখানে একটা কথা বলে রাখা হলো, তার দাদি বাড়িতে মেম্বার ছিল, দাদি ছিল, ফুপু ছিল, আর একজন চাচি ছিল, কুজো, মানে কুজো একজন বৃদ্ধা চাচি ছিলেন, 3 জন মেম্বার ছিলেন অনলি। তো এই তিনি টয়লেটে কাজ শেষ করার পর তিনি দেখলেন কুয়ার সাইডে, ঠিক কুয়ার দিকে মুখ করে তার সেই কুজো চাচি আম্মা আকাশি সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তো ওটা দেখে মনে আর সাহস আসলো যে বা একজনকে পাওয়া গেল, মানে তিনি আর ভয়, ততক্ষণে তার ভয় কেটে গেছে। তো তিনি হাত দিয়ে চাচিকে বললেন যে চাচি আম্মা আমার জন্য আপনি পানি উঠান। চাচি আম্মা করলেন কি, চাচি আম্মা বালতি ফেলে দিলেন কুয়ার মধ্যে ঝপ করে। আচ্ছা, কুয়া থেকে তিনি পানি উঠালেন, আস্তে আস্তে উঠালেন, রশি দিয়ে উঠিয়ে পানিটা নিয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন। আন্টি আরো জোরে ডাকতেন, চাচি আম্মা একটু কষ্ট করতেন, যদি আপনি একটু কষ্ট করে প্লিজ আপনাকে পানিটা দিয়ে যান। চাচি আম্মার কোনো ভ্রুক্ষেপ নেই, চাচি আম্মা একদম দাঁড়িয়ে আছে ওখানে, দাঁড়িয়ে আছে। তা আন্টি বেশ কয়েকবার হাঁকডাক করার পর চাচি আম্মার কোনো নড়াচড়ার কোনো মানে আভাস নেই। তো প্রায় বিরক্ত হয়ে আন্টি দৌড়ে গিয়ে চাচি কাঁধে হাত রেখে একটা ঝাঁকি মেরে বললেন যে চাচি আম্মা আপনাকে ডাকতেছি। চাচি আম্মা তারপর ঘুরলেন, ঘোরার পর তার হাতে বালতিটা দিলেন। বালতিটা দেওয়ার পর আন্টি বালতিটা নিয়ে প্রথমে চাচি আম্মার মুখে দিকে যান। তো তিনি যা দেখতে পেলেন, অনেক বড় বড় চোখ, টিয়া পাখির মতো নাক এবং দাঁত মুখ খিচড়ে তার দিকে তাকিয়েছে। তিনি দৃশ্যটা সহ্য করতে না পেরে তিনি বালতি ফেলে ঘরের ভিতর দৌড় দিয়ে তিনি অজ্ঞান হয়ে যান। তখন তার যখন জ্ঞান ফিরে তখন তিনি তার পাশে দেখেন তার দাদিকে, তার ফুপুকে এবং তার সেই চাচিকে। তিনি চাচিকে দেখে তো অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করেন। পরের দিকে তার কাছে তার কাছে সবাই সেই কাহিনী শোনার পর সবাই তো বলে যে আসলে সেই সাইডে এই ধরনের ঘটনা অনেক ঘটে। এখন ব্যাপারটা হচ্ছে এখনো পর্যন্ত ওই জায়গায় এরকম ঘটনা ঘটে, জায়গাটা মানে এখনো পর্যন্ত ঘটে, মানে জায়গাটা অনেক গ্রামের একদম ভিতরের দিকে, যে যদি মানে অনেক ভিতরে আর কি এইরকম ঘটনাগুলো ঘটে আর কি। এইটাই ছিল ঘটনা। অলরাইট, আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে। ইস্তিয়াক রাব্বি আমাদেরকে খুলশি চট্টগ্রাম থেকে SMS করেছেন। তিনি বলছেন যে টুমরো ইজ মাই এক্সাম, সো আই এম রিডিং অ্যান্ড লিসনিং টু ভূত FM। আমাদেরকে কাশফি SMS করেছেন কেরানীগঞ্জ থেকে যে ভাইয়া তুমি আমার ফার্স্ট SMS পড়ো নাই, আমি সেকেন্ডটা পড়ে ফেলেছি। মনি লিখেছেন খুব ভালো লাগছে রাসেল ভাই, যারা ঘটনাগুলো বলে বা বলছে ওনারা কি স্টুডিওতে থাকে না বাড়ি চলে যায়? আচ্ছা, কি অংশু আপনি তো কথা বলছিলেন তখন, কি মনে হয় বাসায় যাবেন তো নাকি? হ্যাঁ, সবাই বাসাতেই চলে যায়, ইনফ্যাক্ট এখানে কেউ থাকে না। লামি আমাদের SMS করেছেন, আসলে আমাদের অ্যাকোমোডেশনের প্রবলেম। লামি আমাদের SMS করেছেন যে আপনাদের FM শুনছি, একা ভয় লাগছে না আমি। আচ্ছা, তারপর রবিনের বার্থডে 3 অক্টোবর, অনেক দেরি, সবার আগে উইশ করছি। আচ্ছা, উইশ করেছেন তিনি। আচ্ছা, পঙ্কজ আমাদেরকে SMS করেছেন কালিয়াকোট থেকে। এছাড়াও কামরুল বলেছেন যে আমার রুমে যখন একা রাত্রে ঘুমাই প্রায় সময় অন্য কারো হাঁটার শব্দ পাই। আমার রাতে ঘুমানোর অভ্যাস নাই, এখন পর্যন্ত কিছুই চোখে পড়েনি। ওকে, আর আমাদের SMS করেছেন রনি জেমস ডিও। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, রনি জেমস ডিও ফ্রম হেল, এবং তিনি ভূত FM অনেক পছন্দ করেন। আমি তো ধন্য হয়ে গেলাম স্যার, আপনার গান আমি এত বেশি পছন্দ করি আর আপনি আমার আমাদের ভূত FM পছন্দ করেন। রিয়েলি আমার প্লে করতে ইচ্ছে করছে এখনই আপনার একটা গান। যাই হোক, আমরা বেশি এক্সাইটেড না হই। এছাড়াও আমাকে দেখতে পাচ্ছি SMS করেছেন আলমগীর, আমাদের SMS করেছেন রাজ আহমেদ বীর, আমাদের SMS করেছেন আই ক্যাসপার সোহার, আমাদের SMS করেছেন তাসাওয়ার, আমাদের SMS করেছেন অভি ভাইয়া খুব এনজয় করছি। ইমরান আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন বড়বাবু চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদেরকে নাফি SMS করেছেন, জাহিদ SMS করেছেন সিলেট থেকে। এছাড়াও আরো অনেকেই রয়েছেন যারা SMS করতে যাচ্ছেন, এখন তাদেরকে বলবো মোবাইলের মেসেজ অপশন যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এই মুহূর্তে আমরা ছোট্ট একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। সো স্টে ইন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, কারণ মাত্র একটা গানের পরে ফিরে আসছি আবার, এবং সেই গানটা অসম্ভব ভালো একটি গান, সবাই শুনে মজা পাবেন এই সময়। ড্রিমার বাই অজি। চলুন শুনে আসি গানটি। শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল। চলছে ভূত FM, ঘড়িতে সময় 1:48। আমাদেরকে সঞ্জিদা SMS করেছেন ফ্রম চিটাগং। তিনি বলেছেন যে এটা আমার ফার্স্ট SMS, প্রথম SMS-টি পড়ে ফেলেছি। রিজভি আমাদের মিরপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আজকের ভূত FMটা চরম, ইট ডিপেন্ডস অন ইউ গাইজ। এবং আপনারা যখন ভালো ঘটনা পাঠান এবং আপনারা যখন ভালো ধরনের কোনো ঘটনা পাঠান এবং আপনাদের এক্সপিরিয়েন্সগুলো যদি ভালো হয় তাহলে এমনিতেই সবকিছু ভালো হয়ে যায়। সো আমি বলবো যারা SMS
এসএমএস করছেন এবং যারা ইমেল করছেন আমাদেরকে, তারা তাদের জীবনের সেরা ভয়ের ঘটনাগুলো আমাদের পাঠিয়ে দিন। লিখে ফেলুন bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসটি, এবং এই অ্যাড্রেসে আপনারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের এক্সপিরিয়েন্স গুলো পাঠিয়ে দিন আমাদেরকে। হুসাইন, তারপরে আমাদের হুসাইন কুলাউড়া থেকে এসএমএস করেছেন এবং তিনি হোস্টেলে বসে ভূত এফএম শুনছেন। আমাদেরকে নাইম এসএমএস করেছেন, তিনিও হোস্টেলে বসে চুপচুপ করে কয়েকজন বন্ধু মিলে একসাথে আমাদেরকে শুনছেন। আমাদেরকে থ্রোপা এসএমএস করেছেন এবং তিনি বলছেন আই এম গোয়িং ব্যাক টু জাপান অন 19th সেপ্টেম্বর, সো প্লিজ আমার এসএমএসটা পড়ুন। আমি পড়ে ফেলেছি অ্যান্ড আমার মনে হয় যে আপনি জাপানে থাকুন, যেখানেই থাকুন আমাদের সঙ্গেই থাকতে পারবেন, কারণ যেখানেই থাকুন না কেন ওয়েবসাইট থেকে আমাদের ভূত এফএম আপনি অবশ্যই এনজয় করতে পারবেন। সো স্ট্রেট ইনটু রেডিও ফুর্তি। আর পল্লব সিলেট থেকে লিখেছেন যে পাশে 3 জন ভূত নিয়ে ভূত এফএম শুনছি, বাহ চরম। আমাদেরকে প্রথম 2টা এসএমএস পড়া হয়নি, এটা জানিয়েছেন ঐশ্বর্য ঢাকা থেকে। তানিয়া খুলনা থেকে লিখেছেন যে ভাইয়া তুমি আমার একটা এসএমএসও কখনো পড়ো না। রনি, হেলাল, তনু, অন্তু, অনিক তারা লিখেছেন ভাই আমরা অনেক এসএমএস করেছি বাট পড়া হয় না, পড়ে ফেলেছি। কাপ্তাই থেকে একরাম, মায়া, সোহাগ আমাদের এসএমএস করেছেন, 4 বন্ধু মিলে ভূত এফএম শুনছেন, খুব মজা করছেন। যারা এসএমএস এখনো করেনি তাদেরকে বলবো ভূত এফএম এখানে এসএমএস পাঠাতে হলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আমাদের আরো একটা ঘটনায় যাচ্ছি, আরিফ ভাইয়ের কাছে। আবার না, আরিফ ভাই আপনার লাস্ট ঘটনাটা একটু আমাদের শোনান। আমার শেষ ঘটনাটা খুব ছোট, সেটা ঘটে গেছে 2007-এ। 2007-এ আমার ছোট বোনের বিয়ে ছিল, আচ্ছা, মিডল অফ দ্য ইয়ার। তো বিয়ের দিন রাতে ঘরে অনেক গেস্ট ছিল। তো সে সময় হঠাৎ করে রাত 11টায় আমার সেলে একটা ফোন আসলো যে আমার ফ্রেন্ডের মা মারা গিয়েছে এবং রাতেই তারা লাশ নিয়ে তাদের দেশের বাড়িতে চলে যাবে। তো যেহেতু তারা রাতেই চলে যাবে, মুভ করবে রাতেই, সেহেতু আমি রাতেই তাদের সাথে দেখা করার জন্য বা লাশ দেখা করার জন্য বাসা থেকে অনুমতি নিয়ে মার সাথে কথা বলে আমি রাত 11:30 সে সময় বেরিয়ে পড়ি। চট্টগ্রামে? হ্যাঁ, চট্টগ্রামে। চট্টগ্রামেই ঘটা। তো ওখানে গেলাম, তার সাথে দেখা করলাম, লাশ দেখলাম, দেখে বাসায় ব্যাক করলাম, তখন প্রায় রাত 1টা। আচ্ছা। তো আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া 2টা রাস্তা। তো আরেকটা রাস্তা যেটা আছে, যেটা সচরাচর আমরা ব্যাক ওয়ে বলি, ওই ওয়েটাতে একটা মাজার আছে, একটা ক্যানেলের উপর একটা ব্রিজ আছে। ওই রোডটা দিয়ে যদি যাই আমি কিছুটা তাড়াতাড়ি আমার বাসায় পৌঁছাতে পারবো, যেহেতু রাত অনেক হয়ে গেছে, ঘরে অনেক গেস্ট। তো আমি ওই রোডটা দিয়ে যাচ্ছিলাম, রোডটা ক্রস করলাম, বাসায় গেলাম, কোনো সমস্যা হলো না। বাসায় যে সবাই শুয়ে পড়লো, বাবার সাথে আমি আমাদের ড্রয়িং রুমে ফ্লোরিং করলাম, ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর কিছুক্ষণ পরেই আমি দেখতে পেলাম যে একটা বুড়ো কুজো একজন মহিলা, তার গায়ে একটা হলুদ রঙের শাড়ি পরা, আচ্ছা, মাথায় হাফ ঘোমটা দেওয়া এবং তার চুলগুলো বয় কাট এবং সাদা কালো চুল। সে হাতে একটা লাঠি ভর করে আমার সামনে আসলো এবং এসে আমাকে বললো যে তুই আম গাছের নিচে আমাকে পাড়া দিয়ে আসলি কেন? আচ্ছা, আমি শুয়েছিলাম, তুই আমার গায়ে পাড়া দিলি কেন? এই কথা বলছে, আর তার হাতে যে লাঠিটা আছে, লাঠিটা দিয়ে আমাকে আঘাত করছে। তো আমি কিছুক্ষণ পরে এভাবে আঘাত করছে, আমি লড়াচড়া করছি, আমি ফিল করছিলাম সেই সময়টা। কিছুক্ষণ পরে আমার বাবা আমাকে জাগিয়ে দিলেন, যে ধমক দিলেন, কি ব্যাপার, ঘুমের ভিতরে এরকম করছিস কেন, এত গড়াগড়ি করছিস কেন? তো আমি সে সময় কাউকে কিছু বলিনি। আসলে বিষয়টা আমি তখন নিজেও অনেকটা বুঝে উঠতে পারিনি যে কি হচ্ছে বা কি আসলে বিষয়টা আমার কাছে একটা ঘোরের ভেতর ছিলাম আমি পুরো ঘটনাটাতেই। তো দেন রাতে আবার ঘুমিয়ে পড়লাম, তারপরে আর কোনো সমস্যা হয়নি আমার। তখন প্রায় রাত 4টা 4:30 হবে। তো তখন আর কোনো সমস্যা হয়নি আমার। পরদিন দুপুর নাগাদ, তখন প্রায় দুপুর 3টা, দুপুর নাগাদ যেটা হলো, আমার ঘরে যে কোনো একটা জিনিস হঠাৎ প্রয়োজন হলো, যেটা দোকান থেকে আনতে হবে। তো খুব ইমিডিয়েটলি সেটা নিডেড ছিল। তো যার কারণে আমি যা করলাম যে খুব দ্রুত দোকানে যাওয়ার জন্য আবার সেই একই ওয়েটা ব্যবহার করলাম, ওই ওয়েটাতে যাচ্ছি। সে সময় আমার এতই দ্রুত জিনিসটা আনতে হবে যে আদার্স কোনো কিছু আমার মাথায় ছিল না। আমার মাথায় ছিল যে আমাকে যেতে হবে এবং খুব তাড়াতাড়ি ব্যাক করতে হবে। তো আমি যাচ্ছি, ওই যখন মাজার ক্রস করে সামনে যাচ্ছি, যে খালের পাশে যে আম গাছটা ছিল, আম গাছের নিচে কিছু ব্রিক সারি করে সাজানো ছিল। আমার হঠাৎ চোখে পড়লো যে ওখানে ওই একই মহিলাটা, একই শাড়ি পরা, হাতে সে একই লাঠি, ব্রিকের উপর বসে আছে এবং মাথার ঘুমটাটাও সেম একই রকম ছিল, কালকে রাতে দেখেছেন, মানে আগের দিন রাতে যেভাবে দেখেছি আমি, অ্যাজ ইট ইজ একদম পুরোই একই রকম। সে ওখানে বসে আছে, হাতে একটা লাঠি তার,
যে লাঠিটা আমি দেখেছিলাম যেটার উপর ভর করে সে চলাফেরা করে, সে আমার দিকে চেয়ে আছে। যখন আমি সেদিকে নজর পড়লো যে আমি ভর দুপুর, রোডে ঘাটে কেউ নেই, একদম নীরব, আমি খুব ভয় পেয়ে গেলাম যে এইভাবে তাকিয়েছে। বাট সেও কোনো কমান্ড করলো না, আমিও কিছু বললাম না। আমি দেখলাম যে আমি হাঁটতেছি, সে আমার দিকে তাকিয়ে আছে। আমি খুব দ্রুত জায়গাটা ত্যাগ করলাম। আচ্ছা, এবং দোয়া পড়া শুরু করলাম, খুব দ্রুত জায়গাটা ত্যাগ করলাম। তারপর দোকানে গিয়ে সদাইটা নিয়ে বাসায় ব্যাক করলাম। রাতে শোয়ার আগে আমার দাদি ছিলেন, উনি বিয়ে উপলক্ষে আমাদের বাড়িতে বাসায় গিয়েছিলেন। দাদিকে বিষয়টা পুরোটা খুলে বললাম যে দাদি এই সমস্যাগুলো আমার হয়েছে। উনি কিছু সূরা পড়ে আমাকে ফু দিয়ে বললেন যে কোনো সমস্যা হবে না, কোরআনের আয়াত পড়ে দিয়েছে, তুমি শুয়ে পড়ো। তো সেদিন রাতেও আমি বাবার সাথে শুয়ে পড়লাম, বাট আমার ওদিন রাতে কোনো সমস্যা হয়নি। বাট পরদিন সকালে ওঠার পর দাদি যেটা বললেন যে তোমাকে যে জিনিসটা তুমি দেখেছো বা তোমার পিছু ছিল যে জিনিসটা খুব বাজে কিছু ছিল, গতকাল রাতে সে আমাকে দেখা দিয়েছে। তো আমি খুব ইন্টারেস্টের সাথে দাদুকে বললাম যে কি ব্যাপার, কি হয়েছে, কিভাবে দেখা দিয়েছে বা কি বলেছে। তো সে আমাকে বললো যে সে গতকাল রাতে আমার কাছে এসেছে এবং মহিলাটা এরকম দেখতে, যে বর্ণনাটা দিল, যে ডেসক্রিপশনটা দিল, সেটা আমার সাথে অ্যাকুরেট একদমই মিলে গেছে, পুরোপুরি মিলে গেছে। আচ্ছা, দাদু ঠিক আমাকে সেভাবে ডেসক্রিপশনটা দিলেন এবং বললেন, সে আসলো, এসে খুব রাগান্বিত গলায় আমাকে বলল যে তুই ওকে গা বন করেছিস, তোকে আমি দেখে নিব। এই কথা বলে কিছু মাছ ওনার দিকে থ্রো করে বললেন যে খা, তুই এগুলো খা, আমি তোকে দেখে নিব, তোকে আমি দেখে নিব। এই কথা বলে ওই জায়গাটা সে চলে যায়। দাদু তারপর আর কোনো কিছু দেখেনি, বা এরপরও আমি আর ওইরকম কোনো কিছু দেখিনি। খুব ছোট একটা ঘটনা ছিল আর কি, সেটা আমার লাইফে। যাই হোক, তারপরেও মানে ঘটনাটা যথেষ্ট অন্যরকম। এনিওয়েজ, আমাদেরকে জাহিদ বরিশাল থেকে এসএমএস করেছেন আমাদেরকে সৌরভ, এসএমএস করেছেন আমাদেরকে ফারহাদ, এসএমএস করেছেন জাফর, সানি আমাদেরকে এসএমএস করেছেন, তিনি হোস্টেলে ভাইয়া। আচ্ছা, তারা সবাই শুনছেন মনে হয়। শুভ আমাদের ঢাকা থেকে এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন মুন্তাসির ধানমন্ডি থেকে, এবং অনেকদিন পর তিনি শুনছেন, খুব ভয় লাগছে। থ্যাংক ইউ সো মাচ। নাইম অ্যান্ড রনি বলছেন যে রুমের লাইট অফ করে দিয়ে ভূত এফএম শুনছেন, ভয়ে তাদের অবস্থা খুব খারাপ। আর মিষ্টি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়া এসএমএস করেছেন শিমু, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন শফিক উত্তরা থেকে, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি এসএমএস করেছেন শিপু, রাব্বি, সঞ্জু আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন নিশাত রাজশাহী উপশহর থেকে, এছাড়াও নির্ভীক আমাদেরকে এসএমএস করেছেন, আমাদেরকে ফারুক ঢাকা কলেজ থেকে এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন, নামটা লিখেননি, আচ্ছা, নাইম রাজশাহী থেকে, এবং তার হচ্ছে 18 সেপ্টেম্বর তার একটা বার্থডে। আচ্ছা, সো আমরা মনে হয় যে আজকে রাতের বেলা সময় নেই, সো আজকে শেষ করতে হবে এখানে, কিন্তু আবারও আগামী শুক্রবারে আপনাদের সাথে কথা হবে। এতক্ষণ পর্যন্ত যারা, প্রথমে ধন্যবাদ জানাবো যারা কষ্ট করে স্টুডিও পর্যন্ত এসছেন এবং এত রাত পর্যন্ত আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, তাদেরকে থ্যাঙ্কস জানানোর কোনো ভাষা নেই। আর তারপরে আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যারা আমাদের সঙ্গে ছিলেন। আর সবচেয়ে বড় থ্যাঙ্কস আপনাদেরই আসলে, যে আপনারা থাকেন বলে জমজমাট হয়ে ওঠে ভূত এফএম, আর যারা কন্ট্রিবিউট করেন বিভিন্ন ঘটনা, এবং যারা স্টুডিওতে আসেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের জীবনের সবচেয়ে ভয়ের ঘটনাটা আপনারা লিখে পাঠান আমাদের কাছে, boothfm@radiofurti.fm। আমি আরো একবার স্পেলিংটা বলছি, BHOOTFM@radiofurti, RADIOFOORTI এখানে আপনারা আমাদেরকে অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনারা এই অ্যাড্রেসে আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন। অবশ্যই ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারটা আপনাকে পাওয়া যাবে। আর সে সাথে বলবো যে ঘটনার শুরুতে উল্লেখ করবে যে আপনি কি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আমরা ঘটনাটা পড়ে শোনাই। এই হচ্ছে মানে নিয়মকানুন বলতে এইটুকুই। আর সেই সাথে সবাইকেই অনুরোধ করব, যারা আপনারা সবাই মেল করতে পারেন, মানে অনেক এরকম এপিসোড আছে যে এপিসোডগুলো মিস হয়ে যায়, বা যে এপিসোডগুলো আরো একবার শুনতে ইচ্ছে করে, এরকম এপিসোড আছে কিছু, এরকম ঘটনা আছে কিছু, সেই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে ইমেল করে জানান, সেই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে এসএমএস এর মাধ্যমে জানান যে অমুক তারিখের ঘটনা বা অমুক ঘটনাটা আমরা শুনতে চাই। আমরা চেষ্টা করব সেই ঘটনাগুলো বা সেই ঘটনা যারা বলেছেন, জানিয়েছেন, সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন, তাদেরকে আবারও নিয়ে আসার জন্য। সুতরাং এই ছিল আজকে রাতের ভূত এফএম। আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন। আমার আজকে সত্যি কথা বলতে যে আমার আজকে প্রত্যেকটা ঘটনাই অনেক বেশি ভালো লেগেছে। এনিওয়েজ, আজকে এখানেই শেষ করছি, আবার আগামী শুক্রবারে কথা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। অনেক সুন্দর একটা রাত আপনাদের, মানে বাকি রাতটা অনেক সুন্দর হোক। শুভরাত্রি। আজকের মতো এখানেই শেষ করছি।